আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মেন্টরস আফটার এসএসসি লার্নিং। কেমন আছি আমরা সবাই? লাইভে অ্যাড হয়ে নিই। আচ্ছা, সবাই ক্লাসে জয়েন করুক, আমরা কতক্ষণ ওয়েট করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে বায়োলজির উপর আমাদের ফার্স্ট ক্লাস আজকে। আচ্ছা, কিছু মানুষ অলরেডি জয়েন করে ফেলেছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। বায়োলজির উপর আজকে আমরা ফার্স্ট 4টা চ্যাপ্টার্স এর উপর গো থ্রু করব। মেইনলি হচ্ছে আমি এগুলার গাইডলাইন্স দিব তোমাদেরকে, কারণ তোমরা অলরেডি এসএসসি দিয়ে এসেছো এন্ড তোমরা জানো যে এগুলোর উপর কি পড়তে হবে। বায়োলজি নিয়ে অনেকেরই ফেভারিট সাবজেক্ট বায়োলজি, আবার অনেকেই অনেক নার্ভাস থাকি আমরা বায়োলজি নিয়ে, মেইনলি বিকজ হচ্ছে এখানে অনেক মুখস্থ করতে হয়। বাট তোমাদের জন্য ভালো নিউজ যে হইতেছে এনডিসি বলো বা সেন্ট জোসেফ বলো বা হলিক্রস, এগুলোর অ্যাডমিশন টেস্টে মেইনলি মুখস্থের জিনিসপত্র আসে না। আমাদের কিছু বেসিক টপিকস আছে আর কিছু ইম্পর্টেন্ট টপিকসই আসে। মেইনলি ওরা ট্রাই করে যে তোমাদের কনসেপ্টস আছে নাকি সেগুলো দেখতে। তো আসো আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টার্স হচ্ছে কি কি, লেসন্স অন লাইফ বা জীব পরিচিতি, সেলস এন্ড টিস্যু অফ অর্গানিজমস, সেল ডিভিশন অ্যান্ড বায়ো এনার্জেটিক্স। এগুলোর মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা একেবারেই বেসিক, এটা থেকে খুব বেশি কোয়েশ্চেন্স আসার চান্স নাই। বাট আমাদের সেলস এন্ড টিস্যুস অফ অর্গানিজম, সেল ডিভিশনস অ্যান্ড বায়ো এনার্জেটিক্সও ইম্পর্টেন্ট আছে। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে সেলস এন্ড টিস্যুস অফ অর্গানিজমস অ্যান্ড সেল ডিভিশনস। তো আমরা স্টার্ট করে ফেলি। আমাদের অধ্যায় 1 হচ্ছে জীবন পাঠ বা হইতেছে জীব পরিচিতি। আমাদের ফার্স্ট টপিক হইতেছে বায়োলজির যে গ্রুপ বিভিন্ন যে ডিভিশনস আছে, ব্রাঞ্চেস অফ বায়োলজি আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু জানি। হ্যাঁ, কি কি ব্রাঞ্চেস থাকতে পারে? বায়োজিওগ্রাফি আছে, যেখানে হচ্ছে আমরা কোন প্রাণী বা কোন অ্যানিমেল বা কোন বৃক্ষ গাছ কোন জায়গায় কোন অঞ্চলে থাকে এগুলো নিয়ে আলোচনা করা হয়। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়, বা সাইবেরিয়ান টাইগার বললে আমরা এগুলো হচ্ছে বিভিন্ন স্নোই এরিয়াজে পাই। দেন মরফোলজি বলতে আমরা কি বুঝি? মেনলি হচ্ছে স্ট্রাকচার্স অফ দ্য লিভিং টিস্যুজ, স্ট্রাকচার্স অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। হিস্টোলজি হচ্ছে মরফোলজিরই আরো ভিতরে, আমরা হচ্ছে কিভাবে সেলস আর টিস্যুস গঠিত হয় সেগুলো ব্যাপারে আমরা জানতে পারি। দেন আছে ফিজিওলজি, ট্যাক্সোনমি হচ্ছে ক্লাসিফিকেশন, মানে অ্যানিমেল আর প্ল্যান্টের যে ক্লাসিফিকেশনটা আছে সেগুলো। তাছাড়া আছে জেনেটিক্স, আমরা সবাই বুঝি, সাইটোলজি, ইকোলজি, এমব্রায়োলজি, এভলিউশন এন্ড এন্ডোক্রাইনোলজি। এগুলো জাস্ট বেসিক একটা নাম পড়লেই হবে আর ডেফিনেশনস পড়লেই হবে, এগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন্স আসবে না। তো ফার্স্টে আমরা দেখি যে এন্ডোক্রাইনোলজি কি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ে আলোচনা করে। তো বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন্স যেহেতু কি এমসিকিউ আর হচ্ছে এসএকিউ বা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, মানে হচ্ছে এক ওয়ার্ডে যেসব কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়া যায়। তো তোমাদের কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে জীবদেহে হরমোনের কার্যকারিতা নিচের কোন কোন এই বিষয়ে আলোচনা হয় নিচের কোন টপিকে। তখন তুমি এর কাছে এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি, ফিজিওলজি বিভিন্ন অপশন থাকবে, তো আমরা এন্ডোক্রাইনোলজি দাগাবো। দেন হচ্ছে হিস্টোলজি ডেফিনেশন কি, টিস্যু, জীবদেহের যে টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী, এগুলো নিয়ে হইতেছে আমরা হিস্টোলজিতে আলোচনা করি। দেন আছে হচ্ছে এন্টোমোলজি, এটা হচ্ছে বিভিন্ন যে কীট পতঙ্গ আছে, ইনসেক্টস, এগুলোর আলোচনাই হচ্ছে এন্টোমোলজি। এই বেসিক্স এগুলো হইতেছে জাস্ট ডেফিনেশনটা তুমি জানো, যাতে আমি যে এমসিকিউ গুলো বললাম ওই টাইপের এমসিকিউ গুলো আসলে যাতে তুমি অ্যান্সার করতে পারো। দেন হচ্ছে মাইক্রোবায়োলজি, তো আমরা সবাই জানি অণুজীব বিজ্ঞান, এই যে করোনা ভাইরাস আসলো বা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলোর ব্যাপারে যে স্টাডিটা সেটাই হইতেছে ফানজাই, এগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। গেল। বেসিক যেরকম কোয়েশ্চেন আসতে পারে যে পৃথিবীতে প্রাণের বিকাশ ও ক্রমবিকাশের তত্ত্বসমূহ কোন শাখায় আলোচনা করা হয়। এটার অ্যান্সার কমেন্ট বক্সে তোমরা দাও, আমি দেখি। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? বিবর্তন বিদ্যা, ঠিক আছে। যেখানে হচ্ছে আমরা বিভিন্ন বিকাশ বা এভলিউশনের যে স্টাডিটা, এটার ব্যাপারে হচ্ছে আমরা বিবর্তন বিদ্যা জানতে পারি। হুম এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, এগুলো তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, মেইনলি হইতেছে আমরা এই টপিক থেকে ডেফিনেশনসই ফোকাস করব, ঠিক আছে। যেমন আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি যে জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তো এটা কি হবে, একটু আগে আমরা আলোচনা করেছি। কমেন্ট গুলো এখানে যেহেতু আসতেছে না, আমি ডিরেক্টলি বলে দিই যে এটার অ্যান্সার হবে এন্টোমোলজি।
তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা, তোমাদের এই ক্লাসের পর লেকচার শুনে তোমরা বই দেখে প্র্যাকটিস করবা, দেন হইতেছে তোমাদের অ্যান্সার্স মিলাই দিবা, তোমাদের এখানে সব অ্যান্সার্স দেওয়া আছে। তারপর হচ্ছে শুক্রাণু উৎপাদন জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? একটু ভাবি যে শুক্রাণু উৎপাদন যেটা আছে এটা কিসের সাথে রিলেটেড। এটা হচ্ছে আমাদের যে নতুন অর্গানাইজমস যে আসে, হ্যাঁ, বা এমব্রায়োলজি, এটার আন্ডারে। কারণ হইতেছে এমব্রায়োলজিতে আমরা কি নিয়ে পড়াশোনা করি, কিভাবে মেল আর ফিমেল গ্যামেট বা হচ্ছে শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু থেকে নতুন একটা জাইগোট তৈরি হয়, নতুন একটা জেনারেশন আসে। ঠিক আছে, এই যে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন্স এর যে অ্যান্সার্স গুলো এগুলো সব এখানে দেওয়া আছে এক্সপ্লেনেশন সহ, তাছাড়া আমিও দিচ্ছি তোমাদের। দেন আসি আমরা হচ্ছে টপিক 2, জীবন পাঠের, যেটা হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস অথবা অ্যানিমেল ক্লাসিফিকেশন। জীবজগতে মেইনলি হচ্ছে 5টা কিংডমে ভাগ করা হয়েছে, রিসেন্ট যে স্টাডিজ আছে সেই অনুযায়ী 5টা কিংডম আছে। হ্যাঁ, তো এগুলো হইতেছে কিসের ক্ষেত্রে, জীবজগৎ বা লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে। কি কি আছে আমরা যদি ভাবি যে সবচেয়ে স্মলেস্ট অর্গানিজমস কি, ব্যাকটেরিয়া। তাছাড়া সবচেয়ে বড় অর্গানিজমস কি, প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস। হ্যাঁ, তো ওইটারই ক্রমবিন্যাস এখানে, যেরকম হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া। ঠিক আছে, তো হইতেছে এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমার হইতেছে এমসিকিউ আকারে বা এসিকিউ আকারে আসতে পারে। আমরা দেখি কি কি আছে। যেরকম হইতেছে ফার্স্টে যদি আমরা স্টার্ট করি দেহ গঠন থেকে, যে এরা হইতেছে এক কোষী থাকবে, মনেরা হইতেছে একদম সিম্পলেস্ট। হ্যাঁ, তো ওরা কি ইউনিসেলুলার থাকবে। প্রোটিস্টরা ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার থাকতে পারে। দেন হচ্ছে ফানজাই হইতেছে কি, এটা ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ বা হইতেছে এসিকিউর জন্য। ফানজাই কি দিয়ে গঠিত গঠিত মাইসেলিয়াম দিয়ে ওরা হইতেছে তৈরি হয়। হ্যাঁ, মাইসেলিয়াম হইতেছে এক ধরনের তোমার গাছের শিকড়ের মতো দেখতে একটা জিনিস, যেটা হচ্ছে আমরা ফানজাইতে পাই। ঠিক আছে, ফানজাই স্ট্রাকচারের মধ্যে পাই। দেন হচ্ছে প্ল্যান্টে হইতেছে বহুকোষী, আর অ্যানিমেলস তো বহুকোষী হবেই। তারপর ইম্পর্টেন্ট হইতেছে যে কোষীয় অঙ্গাণু বা হচ্ছে সেল অর্গানেলিস। হ্যাঁ, সেল অর্গানেলিস এর মধ্যে তোমার মনেরা যেহেতু একদম বেসিক, এখানে খালি রাইবোজোমই বিদ্যমান আছে। হুম আর কোনো মাইটোকন্ড্রিয়া নাই বা হইতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। এভাবে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হইতেছে নিচের কোনটি মনেরার মধ্যে বা মনেরাতে যে এক্সাম্পল ব্যাকটেরিয়ার মধ্যে বিদ্যমান, তখন তোমার অ্যান্সার হবে হচ্ছে রাইবোজোম। তাছাড়া প্রোটিস্টা বলো, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সবকিছুই এদের মধ্যে ইউজুয়ালি আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের যে প্লাস্টিড যেটা আছে সেটা হচ্ছে অ্যানিমেলের মধ্যে নাই, সেটা ফানজাইয়ের মধ্যেও নাই, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যানিমেলের মধ্যে প্লাস্টিড নাই। কেন ইম্পর্টেন্ট, এই প্লাস্টিড না থাকার কারণেই হইতেছে আমরা হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারি না। অ্যানিমেলস যারা আছে তারা হইতেছে প্ল্যান্টস এর উপর ডিপেন্ডেন্ট খাদ্যের জন্য। ওকে, দেন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে এই পুরো চার্টটাই তোমরা দেখে নিবা। নিউক্লিয়াস থেকে আমাদের যা জানার, তোমার হইতেছে মনেরার কোনো নিউক্লিয়াস নাই, আমরা অলরেডি পড়ছি যে ওদের হইতেছে জাস্ট রাইবোজোম আছে। তাই ওদের নিউক্লিয়াস নাই, বাট হইতেছে ক্রোমাটিন বস্তু আছে বা ক্রোমাটিন ম্যাটেরিয়ালস আছে। ক্রোমাটিন ম্যাটেরিয়ালস আছে বলেই ওরা হইতেছে তোমার ওদের ডিএনএ আছে, বা আরএনএ আছে। এটার জন্যই হইতেছে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন আসে। বাকি সবারই মোটামুটি সুগঠিত তোমার নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস মোটামুটি একটা বেসিক জিনিস অর্গানিজমস এর ক্ষেত্রে। কোষ প্রাচীরের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যে অ্যানিমেলের হচ্ছে কোষ প্রাচীর থাকে না। খাদ্য গ্রহণ পদ্ধতি তোমার হইতেছে কার কোনটা দেখে নিবা। আমি অলরেডি বলছি যে মানুষের যেহেতু প্লাস্টিড নাই, তার মানে হইতেছে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেন্ট ওর খাদ্যের জন্য। আচ্ছা, কমেন্টস মেবি আসতেছে না, বা তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টসে করে রাখো, আমি হোপফুলি আমি কিছুক্ষণের মধ্যে এগুলো দেখতে পারবো। দেন হচ্ছে জনন পদ্ধতি। মনেরার ক্ষেত্রে হইতেছে বাইনারি ফিশন বা হইতেছে দ্বিবিভাজন পদ্ধতিতে ওরা হইতেছে তোমার সেল ডিভিশন করে। প্রোটিস্টার ক্ষেত্রে হইতেছে মাইটোসিস অথবা হইতেছে তোমার কনজুগেশন, দুইটাই হইতে পারে। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের এমসিকিউ বা ট্রিকি কোয়েশ্চেন্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ফানজাইয়ের ক্ষেত্রে হচ্ছে ওরা হ্যাপ্লয়েড স্পোর্স দিয়ে করে। এই চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যান্টিডটা, যে ওরা কিভাবে করে, ওরা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়ায় তোমার যৌন জনন করে। অ্যানাইসোগ্যামাস হইতেছে, আমরা গ্যামেট মানে বুঝি, গ্যামেট হইতেছে যে সেলগুলা আমাদের হইতেছে রিপ্রোডাকশনে হেল্প করে। তো অ্যানাইসোগ্যামাস মানে হইতেছে যে যে দুইটা সেল আছে, পুরুষ থেকে একটা আসবে আর মহিলা, পুরুষ থেকে একটা আসবে আর ফিমেল থেকে আরেকটা গ্যামেট আসবে। তো এগুলো হচ্ছে অ্যানাইসোগ্যামাস, মানে হচ্ছে এক একটা সাইজ এক এক রকম। তো প্ল্যান্টিডটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়ায় যৌন জনন ঘটে। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে তো যৌন জনন। এমব্রায়ো ফর্মেশন, হ্যাঁ, এমব্রায়ো ফর্মেশন জাস্ট হইতেছে প্ল্যান্টস আর অ্যানিমেলস এর হয়। আর টিস্যু তো ওদের নাই, মনেরা প্রোটিস্টা ওদের নেই, তো টিস্যু হইতেছে অ্যানিমেলস এন্ড প্ল্যান্টস এর আছে। এই ক্লাসিফিকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে
তোমার হইতেছে কার এক্সাম্পল কি? তাহলে মোনেরার ক্ষেত্রে আছে ব্যাকটেরিয়া অ্যান্ড নস্টক বা নীলাভ সবুজ ব্লু গ্রিন এলচে। প্রোটিস্টার ক্ষেত্রে অ্যামিবা অ্যান্ড প্যারামেসিয়াম। ফাঞ্জাইয়ের ক্ষেত্রে ইস্ট মাশরুম। প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে উন্নত উদ্ভিদ। আর হইতেছে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হইতেছে তোমার সবই, যেসব অ্যানিমেল আমরা চিনি সবই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া নস্টক, এই দুইটার এক্সাম্পল অনেকে জানতে চায়, এমসিকিউতে আসতে পারে অথবা এসসিকিউতে আসতে পারে। প্রোটিস্টারটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে হচ্ছে প্রোটিস্টার ফাঞ্জাইয়ের এক্সাম্পলের মধ্যে হচ্ছে প্যাচ লাগাই ফেলি আমরা। দেন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে হচ্ছে এই টপিকটার উপরে কিছু প্রশ্ন তোমাদের, যেরকম উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান উদ্ভিদ কোন রাজ্যের অন্তর্ভুক্ত। এটার কোয়েশ্চেন তোমরা কমেন্টসে করো। আমরা অলরেডি 13 জন আছি, যারা যারা লাইভে আছি তারা আমরা কমেন্টস করার চেষ্টা করি, দেন হইতেছে তাইলে বোঝা যাবে তোমাদের কি অবস্থা। এটার অ্যান্সার কি হবে? এটার অবস্থা হচ্ছে প্ল্যান্টি। দেন হচ্ছে এককোষী শৈবালে অযৌন জনন হয় কোন প্রক্রিয়ায়? অযৌন জনন এককোষী শৈবালে কি প্রক্রিয়া হয়? এটার ক্ষেত্রে হইতেছে তোমার শৈবাল যেহেতু আর ইউনিসেলুলার, তাহলে এটা হইতেছে কি হবে? দ্বিবিভাজন প্রক্রিয়া। এই যে দেখো, এই কোয়েশ্চেন অলরেডি এখানেও এসে গেছে। আমি তোমাদের জাস্ট বেসিক 2-3টা কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট গুলোর অ্যান্সার বলে দিতেছি, বাট সবগুলোই তোমরা প্র্যাকটিস করবে। আমরা ফার্স্ট হইতেছে একটা চ্যাপ্টার পড়বো, দেন হচ্ছে চ্যাপ্টার পড়ার পর তো আমাদের ওই চ্যাপ্টার উপর অনুশীলনী করতে হয়, তো এগুলো তোমাদের আছে যে তোমরা চ্যাপ্টারটা পড়ার পরে এসব দেখে তোমরা প্র্যাকটিস করবে। বেসিক্যালি এই ক্লাসটা হইতেছে আমি তোমাদের চ্যাপ্টারগুলোর প্রতি গাইডলাইন্স দিব যে কোনগুলো ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের আফটার এসএসসি এটা অলরেডি আমাদের চ্যাপ্টার পড়া আছে, আমরা জাস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক। আর হচ্ছে অ্যাডমিশন টেস্টে যেহেতু বড় কোনো কোয়েশ্চেন আসে না, তাহলে সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট না। সো জাস্ট হইতেছে আমরা বেসিক কয়েকটা জিনিস যেগুলো একদম ইম্পর্টেন্ট, আসার চান্স সবচেয়ে বেশি, ওইগুলো হচ্ছে আমরা কভার করব। আচ্ছা, এগুলা হচ্ছে গেল। দেন হইতেছে আমাদের এমসিকিউ প্রশ্নের অ্যান্সার্স গুলো আছে, আমরা পরবর্তী টপিকে চলে যাব। জীবন পাঠের তৃতীয় টপিক, যেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আর দ্বিপদী নামকরণ। এই পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, আফটার মানে অ্যাডমিশন টেস্টের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে বেসিক জিনিস যেটা আইসিবিএন হইতেছে কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। বোটানিক্যাল নোমেনক্লেচার মানে কি? এরা হচ্ছে প্ল্যান্টস নিয়ে গবেষণা করে, তাহলে প্ল্যান্টস এর নামকরণ হচ্ছে আইসিবিএন করে, আর আইসিজেডএন কি করে? এরা হচ্ছে অ্যানিমেলস এর নামকরণ করে, যেহেতু এটা হচ্ছে কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই টাইপের কোয়েশ্চেন্স তোমার এসেও পড়তে পারে, যে কোন বিজ্ঞানী স্পিসিস প্ল্যান্টেনাম বইটি রচনা করে? এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, বৈজ্ঞানিক নাম যে কোনো একটা এসে পড়তে পারে, যেহেতু আমাদের এমসিকিউ এক্সাম, তো একটা আসার চান্স থাকতেই পারে। তো আমরা কিছু গুলাতে একটু বেশি ইম্পর্টেন্স দিব, যেরকম হইতেছে পেঁয়াজেরটা, তারপর ধানেরটা, দেন পাট, তারপর আম আর কাঁঠাল দেখতে পারো, যেহেতু এগুলো আমাদের কমন ফ্রুটস। টাইগার। আর হিউম্যানসেরটা তো আমরা সবাই জানি যে হোমো সেপিয়েন্স। শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? এটার অ্যান্সার হবে কি? ক্যারোলাস লিনিয়াস। এই যে যেরকম আমাদের এখানে একটা কোয়েশ্চেন ছিল যে অ্যালিয়াম সেপা, এটা কোনটির বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। আচ্ছা, এই প্র্যাকটিস প্রবলেমগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি পড়ার জন্য, আমি জাস্ট তোমাদের গাইডলাইন্স দিব যে কিভাবে পড়তে হবে এই চ্যাপ্টারগুলো। আচ্ছা, সেকেন্ড অধ্যায় 2 হচ্ছে কি জীবকোষ ও টিস্যু। হ্যাঁ, এটা কি? অ্যানিমেল সেলস এন্ড টিস্যু। এই চ্যাপ্টার অনেকগুলো স্টেপস আছে, অনেকগুলা টপিকস আছে, মেইনলি হইতেছে আমাদের লাস্ট 2টা টপিক ইম্পর্টেন্ট, যেখানে আমরা হচ্ছে অ্যানিমেল টিস্যু এন্ড প্ল্যান্ট টিস্যু নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো ফার্স্ট টপিকগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, আমি জাস্ট তোমাদের আগে থেকে জানাই রাখলাম যে তোমার কোনগুলোতে ফোকাস করতে হবে, অ্যানিমেল এন্ড প্ল্যান্ট টিস্যু। ফার্স্ট হচ্ছে আমাদের যে সেলস, হ্যাঁ, সেলস হইতেছে দুই রকম আছে, হ্যাঁ, যেটা হইতেছে মেইনলি কি নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেসব সেলসের নিউক্লিয়াস নাই তাদের আমরা বলি হচ্ছে প্রোকারিওটিক সেল, আর যাদের নিউক্লিয়াস আছে ওদেরকে আমরা হইতেছে ট্রু সেল বা ইউক্যারিওটিক সেলস বলি, ঠিক আছে? মেইন বেসিকটা কি তাহলে? এই যে এখানেও লেখা আছে, আর নিউক্লিয়াসটা হচ্ছে এদের নিউক্লিয়াস নাই বলতে গেলে, আর এদের হচ্ছে নিউক্লিয়াস আছে, ঠিক আছে?
বাট ডিএনএ কিন্তু সবারই আছে, এমন ভাবার কারণ নাই যে নিউক্লিয়াস যেহেতু নাই ওদের হইতেছে ডিএনএ নাই। প্রোকারিওটস মেনলি কাদের দেখা যাবে বলো? আমরা হইতেছে তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াতে প্রোকারিওটস দেখতে পারি, প্রোকারিওটিক সেলস দেখতে পারি। এদের মধ্যে হচ্ছে এদের ডিএনএটা হচ্ছে আবার সার্কুলার হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর বাকি সবার ডিএনএ কি হয়? সূত্রাকার বা হইতেছে তোমার ফিলামেন্টাস। দেন হিস্টোন প্রোটিন হইতেছে ওদের অ্যাবসেন্ট থাকে, ম্যাক্সিমাম জিনিস প্রোকারিওটসে অ্যাবসেন্ট থাকে, কারণ এরা হইতেছে তোমার একদম বেসিক লেভেলে, আদি কোষ যাদের বলে। দেন হচ্ছে কোষীয় অঙ্গাণু তোমার হইতেছে, যেটা আমরা আগেও ইয়া করছিলাম যে কিসের মধ্যে খালি কোষীয় অঙ্গাণু থাকে, তোমরা কমেন্টসে করো। আমি দেখতে পারতেছি না, বাট তোমরা নিজেদের জন্যই তোমরা হচ্ছে কমেন্টসে অ্যান্সার গুলো বলে রাখো যে কোষীয় অঙ্গাণু থাকে না হচ্ছে মোনেরাতে, ঠিক আছে? তার মানে মোনেরা একটা প্রোকারিওটিক সেল। দেন হচ্ছে আমাদের আর কি কি ইম্পর্টেন্ট এখানে, যে রাইবোজোমের মধ্যেও তোমার রাইবোজোম সবারই আছে, প্রোকারিওটসেরও আছে ইউক্যারিওটসেরও আছে, বাট হইতেছে প্রোকারিওটসের রাইবোজোমটা হচ্ছে 70S আর ইউক্যারিওটসেরটা হইতেছে তোমার 80S, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউনিট, রাইবোজোমের এক ধরনের ইউনিট। আর তারপর হচ্ছে রেসপিরেশন খুবই ইম্পর্টেন্ট, যে হইতেছে যে লোয়ার লিভিং অর্গানিজমস যারা, যেরকম হইতেছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তারা হচ্ছে প্রোকারিওটস এন্ড তাদের হইতেছে অবাধ শ্বসন বা হইতেছে অক্সিজেন ছাড়া রেসপিরেশন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন হইতেছে আমরা মেইনলি কি নিউক্লিয়াসের ভিত্তিতে তোমার হচ্ছে সেলগুলোকে ভাগ করছিলাম, দুই ধরনের সেল আছে। তাছাড়া অনেকভাবে আমরা সেল ভাগ করতে পারি, ঠিক আছে? সেলস আর কিভাবে ভাগ করা যায় তোমার হইতেছে কাজের ভিত্তিতে, একটা হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ বা হচ্ছে গ্যামেটিক সেল, ঠিক আছে? গ্যামেটিক সেলস কি আর দেহকোষ কি? দেহকোষ, আচ্ছা আমরা হচ্ছে বিভিন্ন কমেন্টস দেখতে পারবো। আচ্ছা, তাহলে দেহকোষ মেনলি কি? দেহকোষ হচ্ছে আমাদের বডির সব কোষই হচ্ছে মেনলি দেহকোষ, হ্যাঁ। দেহকোষের মাধ্যমে হইতেছে আমাদের যে হাত পা, বিভিন্ন অর্গান, হার্ট, লিভার, সবই হইতেছে দেহকোষের মাধ্যমেই হইতেছে আমরা আমাদের শরীরে দেহকোষ সেগুলা। আর জনন কোষ হইতেছে স্পেসিফিক কয়েকটা সেলস, যাদের মাধ্যমে হইতেছে কি তোমার হইতেছে একটা নতুন জেনারেশন আসে, একটা নতুন জাইগোট সৃষ্টি হয়। মানে মা বাবা থেকে নতুন যে একটা সন্তান আসবে, সেটা আসার জন্য হচ্ছে জনন কোষ ইম্পর্টেন্ট। দেহকোষ কি জীব দেহ গঠনে হচ্ছে ওরা অংশগ্রহণ করে, আর এদের কোষ বিভাজন কি ধরনের? মাইটোসিস পদ্ধতিতে। আর গ্যামেটিক সেলস হচ্ছে যৌন জননের ক্ষেত্রে আর হচ্ছে যৌনক্রমের ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে? আর এদের কোষ বিভাজন বা সেল ডিভিশন হচ্ছে মিওসিস পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, নিউক্লিয়াসের ভিত্তিতে কয় ধরনের? আচ্ছা, এইটার অ্যান্সার তো খুবই ইজি, তোমরা কমেন্টসে জানাই দাও। এখন আমরা মোটামুটি কমেন্টস সব দেখতে পাবো, যে হইতেছে তোমার নিউক্লিয়াস সংগঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের। দেন হইতেছে প্রকৃত কোষের কোন ধরনের রাইবোজোম বিদ্যমান, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই বেসিক কোয়েশ্চেন্স, বা দেখা যায় যে বেসিক্স গুলো আমাদের প্রায় সময় ছুটে যায় ইম্পর্টেন্ট এক্সামসে, নার্ভাসনেসের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, ফার্স্টের অ্যান্সার কি হবে? যে নিউক্লিয়াস সংগঠনের ভিত্তিতে দুই ধরনের কোষ ভাগ করা হয়। আমরা আগেই পড়ছি প্রোকারিওটিক এন্ড ইউক্যারিওটিক। আর তাছাড়া প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলস হইতেছে 80S রাইবোজোম থাকে, আর 70S থাকে হচ্ছে প্রোকারিওটিক্স। এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, যে প্রকৃত কোষের ক্রোমোজোমে সেখানে একটু ভুল হয়েছে টাইপিং এ। প্রকৃত কোষের ক্রোমোজোমে কিসের ভিত্তিতে তোমার মানে কোন ধরনের প্রোটিন বিদ্যমান থাকে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে হিস্টোন প্রোটিন। দেন হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এন্ড কোষ ঝিল্লি। হ্যাঁ, মানে কোষ প্রাচীর হচ্ছে সেল ওয়াল, দেন হইতেছে আমাদের প্রোটোপ্লাজম এন্ড সেল মেমব্রেন। আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার করেছিল বি। আচ্ছা, তোমরা মিলিয়ে নিও। হুম এখন হইতেছে তোমার সেল ওয়াল যেটা আছে আমাদের, হুম কোষ প্রাচীরটা মেইনলি কাদের থাকে? এটা হইতেছে তোমার মেইনলি প্ল্যান্টস এর থাকে, বাট অ্যানিমেলের হচ্ছে থাকে না, এটা আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে? আর কোষ কোষ প্রাচীর হইতেছে তোমার, এটার হইতেছে তিন ধরনের লেয়ার থাকে, ঠিক আছে? একটা হইতেছে মিডল ল্যামেলাম, যেটা সবার বাইরে থাকে, হ্যাঁ, মধ্য পর্দা। দেন হইতেছে প্রাথমিক স্তর বা হইতেছে প্রাইমারি লেয়ার, এন্ড সবার লাস্ট হচ্ছে সেকেন্ডারি লেয়ার, ঠিক আছে? এখন কোন লেয়ারের কি কি উপাদান বা কোন লেয়ারের কি কি ম্যাটেরিয়ালস আছে, এটা হইতেছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নিবা। যে হইতেছে তোমার মিডল ল্যামেলাম বা মধ্য পর্দায় পেকটিন থাকে, এটা এমসিকিউতে আসার চান্স খুবই বেশি। দেন প্রাথমিক স্তর বা হচ্ছে প্রাইমারি লেয়ারে হইতেছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন থাকে। সেকেন্ডারি লেয়ারে হচ্ছে সেলুলোজ আর লিগনিন থাকে। তো সেলুলোজ হচ্ছে এটাতেও থাকে, এটাতেও থাকে।
তোমাদের এক্সামের এমসিকিউর ব্যাপারে একটা জিনিস আমি বলে দিই, যে হইতেছে আমাদের এসএসসি লেভেলে যে এমসিকিউটা ছিল, যে তোমার তিনটা অপশন দেওয়া থাকে, 1 ও 2, 2 ও 3, এইভাবে কিন্তু তোমার অ্যাডমিশনে খুব একটা থাকে না। তো বেসিক্যালি তোমার হচ্ছে ডিরেক্ট A B C D এই অপশনে থাকবে, আর তোমাকে একটা চুজ করতে হবে। তো আমরা ওইভাবেই পড়াশোনা এন্ড প্র্যাকটিস করবো। দেন হচ্ছে প্রোটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজম মেইনলি হচ্ছে এক ধরনের ফ্লুইড, যেটা হইতেছে আমাদের যে সেল ওয়ালের ভিতরে বা সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে, হ্যাঁ, এই ফ্লুইডটাই তোমার মনে করো একটা বেসিস অফ লাইফ। ঠিক আছে, এখানে তোমার বিজ্ঞানী হাক্সলের মতেও এটা বলা আছে, উনি ফার্স্ট বলছে যে প্রোটোপ্লাজম হচ্ছে বেসিস অফ লাইফ। যে সেলে প্রোটোপ্লাজম নষ্ট হয়ে গেছে সে সেল হচ্ছে ডেড। এটা আমাদের পরবর্তী টপিকগুলোতে দেখবা যে এটা খুব ইম্পর্টেন্ট। দেন কি, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এগুলো হচ্ছে কি, এটাও ইম্পর্টেন্ট, এগুলো কিসের মাধ্যমে গঠিত, লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। তারপর আমরা আগে যে এই টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট কম্পেয়ার টু যে এই চ্যাপ্টারের নেক্সট যে টপিকগুলো থাকবে। ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, এইটা একটা জিনিস যেটা তোমরা বইয়ের সাথে পড়ে নিবা, যে কোন প্রাচীর গঠনকালে কূপ তৈরি হয়। কূপ বলতে কি, তোমার বিভিন্ন পিট বলতে আমরা যেটা বুঝি, এক ধরনের পিট বা গর্ত টাইপ জিনিস, এটা হইতেছে তোমার সেকেন্ডারি সেল ওয়াল তৈরির ক্ষেত্রে গঠিত হয়। এছাড়া মনে করো যে ভিতরে যেসব লেখা আছে এই স্ট্রাকচারস গুলোর ব্যাপারে খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেসব সেলের বাইরে যেগুলো আছে, সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন, এগুলোর ব্যাপারে আমরা পড়ছি, বাট এখন আমরা পড়বো ভিতরে কি কি আছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে ভিতরে কি আছে তোমরা অলরেডি জানো, যে নিউক্লিয়াস আছে যেটা হচ্ছে মেইন জিনিস সেলের। তাছাড়া বিভিন্ন অর্গানেলস আছে। হ্যাঁ, অর্গানেলস এর মধ্যে আমরা দুই ভাগ করি, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ বা হচ্ছে মেমব্রেন সহ অর্গানেলস, আর একটা হচ্ছে মেমব্রেন ছাড়া অর্গানেলস। ফার্স্ট আমরা হচ্ছে মেমব্রেনাস অর্গানেলস এর ব্যাপারে পড়বো। হুম আচ্ছা, এখানে হচ্ছে একটা ছন্দ দিছে, এটা তোমাদের এখন এই লেভেলে এসে, যেহেতু তোমরা অলরেডি এসএসসি দিছো, তোমরা মোটামুটি এটা ছন্দ ছাড়াও পারবা, যে মেইনলি কি কি থাকে যেসব হচ্ছে মেমব্রেনাস অর্গানেলস। এগুলো হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া আছে, যেটা হচ্ছে আমাদের সেলের কি পাওয়ার হাউস। দেন প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড কাদের থাকে, এটা হইতেছে তোমার মেইনলি প্ল্যান্টস এর থাকে, এটার সাথে রিলেটেড হচ্ছে কি ফুড। দেন হচ্ছে গলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড লাইসোসোম আছে। এগুলোর ব্যাপারে আমরা খুব শর্টে কিছু টপিকস পড়বো, যেগুলো তোমাদের হেল্প করবে। ওকে, আমরা ক্লাসে অলরেডি মানুষজন আছে। আচ্ছা, ফার্স্টে হইতেছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা হচ্ছে একটা ডাবল লেয়ার্ড স্ট্রাকচার। ঠিক আছে, এখানে মেট্রিক্স আছে, ক্রিস্টি থাকে এবং মেমব্রেন থাকে। আর মাইটোকন্ড্রিয়াতে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেটাকে আমরা হচ্ছে অক্সিজম বলি। হ্যাঁ, এটা খালি মাইটোকন্ড্রিয়াতেই পাওয়া যায়। দেন হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়ার একটা ব্যাপার তোমার মনে রাখতে হবে, যে সব ধরনের যে আমাদের যে রেসপিরেশন হয়, হ্যাঁ, রেসপিরেশনের বেসিস মানে বেসিক স্টেপস গুলা তোমার হইতেছে মাইটোকন্ড্রিয়াতে হয়। এটার জন্য আমরা এটাকে কি বলি, পাওয়ার হাউস। একটা সেলের পাওয়ার হাউস কি, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এখন আরেকটা ইম্পর্টেন্ট অর্গানেলে কি, এটা হচ্ছে প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিডের ক্ষেত্রে তোমার হইতেছে কি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট থাকে। ঠিক আছে, এগুলা থেকেও তোমার মনে করো এমসিকিউ আর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসার চান্স হাই। তো ক্লোরোপ্লাস্টটাই হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে গ্রিন কালারের, আর তার চেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফুড তৈরি করে। ঠিক আছে, কোনটার কাজ কি সেটাও আমাদের জানতে হবে, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্লোরোপ্লাস্ট হইতেছে ফুড তৈরি করে, ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে কালারফুল, হ্যাঁ, গ্রিন ছাড়া অন্য কালার গুলা, এগুলো হইতেছে তোমার পলিনেশনে সাহায্য করে। মানে হইতেছে বিভিন্ন ইনসেক্টসদের অ্যাট্রাক্ট করে, যাতে ওরা হচ্ছে ফুলে আসে আর পলিনেশন প্রসেসটা হয়। দেন হইতেছে তোমার লিউকোপ্লাস্ট, যেটা হচ্ছে কালারলেস, এটা মেনলি ফুড স্টোর করে। এখন হচ্ছে কোনটা কোথায় পাওয়া যায়। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, আমাদের যে ফটোসিনথেসিস প্রসেস, এটা তোমরা জানো যে কোথায় হয়। এটা হইতেছে মেনলি আমাদের বিভিন্ন পাতায় হয়, লিফেই মেনলি হয়, তাছাড়া কচি কাণ্ড বা ইয়াং স্টেমসে হইতে পারে। আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ফ্লাওয়ারে থাকে, আর লিউকোপ্লাস্ট হইতেছে যে প্ল্যান্টসের যে রুটস আছে সেই রুটস গুলাতে থাকে। ঠিক আছে, ওকে। দেন হইতেছে আর কি কি অর্গানেলস আছে। হ্যাঁ, আমাদের গলগি বডি আছে, দেন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এইগুলোর ব্যাপারে তোমার হইতেছে হালকা তোমরা দেখে নিও, যদি তোমাদের ওইভাবে দেখে নিও, বাট হইতেছে খুব বেশি কোয়েশ্চেন্স আসবে না, কারণ এগুলো একটু ডিপ হয়ে যায়। দেন হচ্ছে লাইসোসোম, খুবই ইম্পর্টেন্ট, আর এটাকে কি বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ। হ্যাঁ, তো সুইসাইডাল ব্যাগ কেন একটা সেলে থাকবে, মেইনলি বিকজ হইতেছে যে সেলস তো নর্মালি থাকে আমাদের বডিতে, বাট বিভিন্ন ধরনের অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা সেলস চায়, ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে, জার্ম অ্যাটাক করতে পারে, সেই অ্যাটাক গুলোর জন্যই তোমার এই লাইবোজোমটা আছে। এটা হইতেছে একটা
মেমব্রেনের ভিতর কিছু হার্মফুল জিনিসপত্র যেগুলো হচ্ছে জার্মসকে কিল করতে পারে সেগুলো হচ্ছে ও স্টোর করে, ঠিক আছে। কোনো কারণে যদি ওর মেমব্রেনটা নষ্ট হয়ে যায় তখন হইতেছে ওর কাছে যেসব অস্ত্র আছে সেগুলো হইতেছে বাইরে চলে যায় এবং পুরো সেলটাকে নষ্ট করে ফেলে, সেজন্য এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। দেন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে আমরা দেখি, যে মেমব্রেন আছে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এন্ড ক্রোমাটিন ফাইবার্স। ওকে, এগুলা তো দেখলা তোমরা। পরবর্তী টপিকে চলে যায় যেগুলো হচ্ছে আমাদের নন মেমব্রেনাস অর্গানেলিস। হ্যাঁ, নন মেমব্রেনাস অর্গানেলিস। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অর্গানেলি হচ্ছে বাদ গেছে, তোমরা কমেন্ট বক্সে জানাও, যেটা আমরা আগেও কিছুক্ষণ আগেও পড়ছি, যেটা হচ্ছে তোমার প্রোকারিওটসেও পাওয়া যায় এবং ইউকারিওটসেও পাওয়া যায়। সে অর্গানেলিটা কি সেটা তোমরা জানাও কমেন্ট বক্স। আচ্ছা, রেসপন্স পাচ্ছি না তোমাদের, বাট সমস্যা নেই। এটার কি, এটা হচ্ছে তোমার রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম হচ্ছে এমন একটা অর্গানেলি যার হচ্ছে কোনো মেমব্রেন নাই, বাট সে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। রাইবোজোম, রাইবোজোম কেন ইম্পর্টেন্ট? এটার মেইন কাজ হচ্ছে এরা হচ্ছে প্রোটিন সিনথেসিসে খুবই ইম্পর্টেন্ট। এর জন্য হচ্ছে রাইবোজোম সবারই থাকে, এটাকে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাছাড়া আছে আমাদের কি সেন্ট্রোজোম আছে, যারা হইতেছে তোমার ইম্পর্টেন্ট, কারণ ওরা হইতেছে তোমার প্রাণী কোষে, অ্যানিমাল সেলসেই মেইনলি পাওয়া যায় সেন্ট্রোজোমস। সেন্ট্রোজোমস হইতেছে তোমার পরে আমাদের যে মাইটোসিস সেল ডিভিশন আছে ওইটাতে হেল্প করে। যখন মাইটোসিসে যাব এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, উদ্ভিদ কোষে সাধারণত কোন অঙ্গাণুটি থাকে না? এটা তোমরা জানাও যে কি থাকতে পারে না। বেসিক্যালি তোমার উদ্ভিদ কোষে একটু আগেই আমরা পড়েছি যে সেন্ট্রিওলসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে। হুম সেন্ট্রিওলের চারিদিকে সাইটোপ্লাজম দ্বারা আবৃত এলাকাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, এমসিকিউস তোমরা প্র্যাকটিস করে নিবা। আর তোমাদের সুবিধার্থে এখানে তোমার এমসিকিউস গুলার অ্যান্সার্স এর মানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে। এখন আসি আমরা এই অধ্যায়ের যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক আছে সেটার ফার্স্ট টপিকে। ফার্স্ট টপিকটা কি? এটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, বা হইতেছে কি তোমার হইতেছে প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যুতে কি কি আছে? এটা হইতেছে মেইনলি তোমার প্ল্যান্ট টিস্যু দুই ধরনের আছে, একটা হইতেছে মেরিস্টেমেটিক আর একটা হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, তাছাড়াও যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হইতেছে এটার কি ধরনের টিস্যু আছে, তিন ধরনের আছে, একটা হচ্ছে সরল, একটা জটিল, আর একটা হচ্ছে নিঃস্রাবী। হ্যাঁ, ইংলিশে বললে তোমার কি একটা সিম্পল টিস্যু, কমপ্লেক্স, আর একটা হচ্ছে তোমার সিক্রেটরি টিস্যু। ঠিক আছে, আর হচ্ছে সিম্পল টিস্যুটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে আবার তিনটা লেয়ার থাকে। হ্যাঁ, যেহেতু এটা সিম্পল টিস্যু, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা সিম্পল টিস্যুই পাবো। সিম্পলিসিটি বেশি সব জায়গায়। সিম্পল টিস্যুর মধ্যে কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, একটা মজার জিনিস হচ্ছে যে আমরা লিভিং টিস্যুস নিয়ে পড়তেছি, বাট স্ক্লেরেনকাইমা কিন্তু মৃত। হ্যাঁ, কেন মৃত? কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে প্রোটোপ্লাজম হচ্ছে লাইফের বেসিস, আর স্ক্লেরেনকাইমা যখন ম্যাচিউর হয়ে যায় তখন ওদের হইতেছে তোমার প্রোটোপ্লাজমটা হইতেছে ডেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এর জন্যই এরা হইতেছে ডেড। হুম ডেড হলেও এরা প্ল্যান্টসের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এরা হইতেছে আমাদের যে প্ল্যান্টসের যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা মেনটেন করতে ওরা অনেক অনেক হেল্প করে। এই ক্লাসিফিকেশনে আর কি কি দেখার আছে, যে কোষ প্রাচীর বা সেল ওয়াল। সেল ওয়াল হইতেছে সবচেয়ে থিক হইতেছে তোমার স্ক্লেরেনকাইমাতে। হুম তাছাড়া ইন্টার সেলুলার যে স্পেস সেটা হইতেছে তোমার কাদের থাকে? মেইনলি হইতেছে প্যারেনকাইমাতে থাকে, দেন হচ্ছে কোরেনকাইমা। আচ্ছা, কে কোথায় পাওয়া যায়? আমি প্যারেনকাইমা হইতেছে তোমার উদ্ভিদের মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, আর কোলেনকাইমা হইতেছে একটু স্পেশাল, তাই সে হইতেছে পাতার যে শিরা পত্রবৃন্ত, মানে মেইনলি হইতেছে লিভসে পাওয়া যায় প্ল্যান্টসের। আর হইতেছে স্ক্লেরেনকাইমা হইতেছে কর্টেক্স এন্ড হইতেছে যে আমাদের যে প্ল্যান্টসের যে সিড থাকে সেই সিড কোটিং এ হইতেছে তোমার স্ক্লেরেনকাইমা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এগুলোর ছবিও তোমরা দেখে নিবা, কারণ ছবি দেখলে তোমাদের যে ডিফারেন্সের যে চার্ট গুলো আছে সেটা পড়তে আরো ইজিয়ার হয়। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে যে স্লাইড গুলো কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, এগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, জটিল টিস্যু কি কয় ধরনের? হ্যাঁ, জটিল টিস্যু হচ্ছে আমাদের দুই ধরনের। কমপ্লেক্স টিস্যু মেইনলি হইতেছে, আচ্ছা এটা হইতেছে তোমার জাইলেমের ক্লাসিফিকেশন দেখাইছে। কমপ্লেক্স টিস্যু মেইনলি হইতেছে দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম।
হুম। তো ফার্স্ট হইতেছে কি, একটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। হ্যাঁ, কমপ্লেক্স টিস্যুর কাজ কি, এরা হইতেছে তোমার প্ল্যান্টসের যে ট্রান্সপোর্টেশন আছে, হ্যাঁ, খাদ্য তৈরি করে তোমার হচ্ছে পুরো শরীরে খাদ্যটা ছড়ায় দেওয়ার জন্য হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম কাজ করে। ফার্স্ট আমরা জাইলেম নিয়ে পড়াশোনা করি। জাইলেম কি, জাইলেম হইতেছে যে প্ল্যান্টসের যে তোমার ওরা যে মাটি থেকে পানি শুষে নেয়, সেই পানিটা হইতেছে তোমার লিভসে পৌঁছায় দেয়, যাতে ওরা হচ্ছে ফটোসিনথেসিস করে ফুড তৈরি করতে পারে। আশা করি বুঝতে পারছো। আর জাইলেমের কি কি পার্টস আছে, হ্যাঁ, ট্র্যাকিড আছে, ভেসেলস আছে, আর হচ্ছে জাইলেম ফাইবার আছে, ঠিক আছে। তো আসো এখানে হইতেছে আমরা জাইলেমের যে পার্টস গুলো আছে ওই পার্টস গুলো নিয়ে পড়ি। ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে ট্র্যাকিড আছে, দেন হইতেছে তোমার ভেসেলস, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে চোঙের মতো বা হইতেছে লম্বা আর কি, একটু লঙ্গিটিউডিনাল টিউবুলার স্ট্রাকচার। দেন হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে জাইলেম প্যারেনকাইমার আরেকটা নাম কি, এটা কি কি বলা হয়, উড প্যারেনকাইমা বলা হয়। এটা কাজ কি, এটা হচ্ছে মেইনলি ফুড স্টোর করে। দেন হইতেছে জাইলেম ফাইবার। হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসতে পারে যে তোমার এটা কোন ধরনের কোষ থেকে তৈরি হয়। এটা হইতেছে মেইনলি তোমার স্ক্লেরেনকাইমা থেকে তৈরি হয়, ঠিক আছে। এটারও আরেকটা নাম হচ্ছে উড ফাইবার, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, আমাদের যে গাছের যে উড, যে কাঠটা আছে, স্টেমের যে কাঠটা, সেটা মেইনলি জাইলেম, ঠিক আছে। দেন হইতেছে আমরা ফ্লোয়েমে আসি। হ্যাঁ, ফ্লোয়েমে হইতেছে 4 ধরনের টিস্যুস থাকে, 4 ধরনের সেলস থাকে। কি কি, সিভ কোষ, কম্পেনিয়ন সেলস, ফ্লোয়েম প্যারেনকাইমা এন্ড হচ্ছে ফ্লোয়েম ফাইবার। যদি আমাদের পিকচার্স দেখতে হয়, তাহলে হইতেছে যে মেইন সিভ কোষ যেটা আছে, হ্যাঁ, এই যে এই সেলটা, এই সেলে একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু তোমার কোনো নিউক্লিয়াস নাই, ঠিক আছে। এই নিউক্লিয়াস নাই দেখি হচ্ছে আমাদের যে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেলসটা আছে। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে কম্পেনিয়ন সেলস হইতেছে নিউক্লিয়াস আছে, আর সিভ কোষের হচ্ছে নিউক্লিয়াস নাই, ঠিক আছে। এই যে দেখো যে তোমার ফার্স্ট হচ্ছে সিভ সিভ কোষ আছে, যেগুলো হইতেছে তোমার সকল আবৃতিবীজী উদ্ভিদের ফ্লোয়েমেই পাওয়া যায়, হ্যাঁ। দেন হইতেছে তোমার কম্পেনিয়ন সেলের ব্যাপারে কি পড়বো আমরা, হইতেছে এদের হইতেছে নিউক্লিয়াস প্রেজেন্ট আর অনেক বড়, ঠিক আছে। আর ফ্লোয়েম প্যারেনকাইমার ব্যাপারে একটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট, যে এটা হইতেছে তোমার একবীজী উদ্ভিদ বা হইতেছে যে মনোকটস, তাদের মধ্যে হচ্ছে এরা প্রেজেন্ট নাই। তো আমাদের পড়াশোনা বেসিক্যালি কিন্তু এমসিকিউ বেসডই হইতেছে, ঠিক আছে, সেভাবে পড়বো। বায়োলজিতে অনেক কিছুই আছে, বাট হইতেছে তোমার যে এমসিকিউ বেস পড়াশোনাগুলা, সেগুলো হইতেছে আমরা মেইনলি ফোকাস করবো আমাদের এই অ্যাডমিশন জার্নিতে। ফ্লোয়েম প্যারেনকাইমা আছে, যেরকম এটার একটা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পাটের আঁশ। হ্যাঁ, পাটের আঁশ হইতেছে এক ধরনের বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে যে গঠন আর কার্যকারিতার দিক থেকে মেরিস্টেমেটিক টিস্যু স্থায়ী টিস্যু থেকে কিভাবে আলাদা। মেরিস্টেমেটিক টিস্যু কি, এগুলো হইতেছে যে তোমার হইতেছে যে লিভিং টিস্যুস যেগুলো আছে, সেগুলো হইতেছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু, হ্যাঁ। আর হইতেছে কি তোমার স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু কি, এগুলো হইতেছে যেগুলো মোটামুটি আমাদের সারা প্ল্যান্টসের ক্ষেত্রে স্থায়ী, মেইনলি হইতেছে এগুলো হচ্ছে ডেড টিস্যু, ঠিক আছে। মেইন পার্থক্য হচ্ছে পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে এরা হইতেছে ডেড সেলস বা ডেড টিস্যু দিয়ে গঠিত। এরা মেইনলি হইতেছে আমাদের, এদের ডেড বলতে এদের প্রোটোপ্লাজম থাকে না এবং নিউক্লিয়াস অ্যাবসেন্ট হওয়ার চান্স থাকে। তো তাইলে আমাদের স্থায়ী টিস্যুগুলো হচ্ছে মেইনলি স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। আর বাকি সব যে কাজ আছে, ট্রান্সপোর্টেশন, ফুড প্রোডাকশন, এই সবই কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু করে। আশা করি তুমি তোমার কোয়েশ্চেনে অ্যান্সার পেয়েছো। এমসিকিউজ আমরা প্র্যাকটিস করে নিব। আচ্ছা, লাস্ট যে টপিকটা এখানে, এটা হইতেছে অ্যানিমেল টিস্যু। অ্যানিমেল টিস্যু নিয়ে আমাদের যেসব জিনিস লাগবে, হ্যাঁ, ফার্স্টেই হইতেছে যে তোমার অ্যানিমেল টিস্যু তোমার 2 ধরনের আছে, হ্যাঁ। ফার্স্টটা হইতেছে আবরণী, আর একটা হচ্ছে কানেকটিভ। হ্যাঁ, আবরণী টিস্যু কি, যে তোমার এপিথেলিয়াম বা হইতেছে যে কভারিং টিস্যু, আমাদের বিভিন্ন ভিতরে যে অর্গান, হ্যাঁ, হার্ট, ইন্টেস্টাইন, সবকিছুর একটা তোমার কভারিং টিস্যু আছে। তারপর আমাদের মেইন কভারিং টিস্যু কি, আমাদের স্কিন। এ সবই হইতেছে আবরণী টিস্যুর মধ্যে পড়ে। আবরণী টিস্যুকে আমরা হইতেছে ওদের আকৃতি, অবস্থান অনুযায়ী, তোমার ওদের কাজ অনুযায়ী তোমার 3 ভাগে ভাগ করতে পারি: স্কোয়ামাস, কিউবয়েডাল, আর হচ্ছে কলামনার, ঠিক আছে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমরা স্ট্রাকচার থেকেই দেখতে পারি যে এদের মেইন জিনিস যেটা আসার চান্স সবচেয়ে বেশি, তা হচ্ছে এদের উদাহরণ বা এক্সাম্পল, ঠিক আছে। স্কোয়ামাস টিস্যু দেখতে কিরকম, এগুলো হইতেছে একদম চ্যাপ্টা, এদের নিউক্লিয়াস বড় থাকে। আর এদের হইতেছে লেন্থ, তোমার হইতেছে এরা হইতেছে একদম লিনিয়ার থাকে, এদের মেইনলি হচ্ছে লেন্থ বা হাইটটাই থাকে।
তো এগুলো কোথায় ইউজ করে, এগুলো হইতেছে যেরকম আমাদের রক্তের কোষ, রেড ব্লাড সেলস, যেখানে হইতেছে ট্রান্সপোর্টেশন হয় বিভিন্ন জিনিস, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয়, অথবা আমাদের কিডনিতে যেখানে হইতেছে তোমার ব্লাড ফিল্টার্ড আউট হয়, এরকম ট্রান্সপোর্টেশনের কাজ যেসব জায়গায় থাকে সেখানে হইতেছে তোমার স্কোয়ামাস সেল থাকে। দেন হচ্ছে কিউবয়েডাল সেলস। কিউবয়েডাল সেলস হইতেছে স্ট্রাকচার একটু বড়, ঠিক আছে, এইরকম কিউব শেপ। কিউবয়েডাল সেলস মেনলি থাকে যেসব জায়গায় হচ্ছে আমাদের স্টোরেজ, হ্যাঁ, বা হইতেছে তোমার একটু প্রেসার ক্রিয়েট হয়, ওইসব জায়গায় হচ্ছে কিউবয়েডাল সেলস থাকে। আর কলামনার সেলস কি, এদের হইতেছে লেন্থ আর উইথ হইতেছে, উইথ আর লেন্থের চেয়ে হচ্ছে ওদের হাইট বেশি। স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো। এগুলো মেইনলি কোথায় ইউজ করা হয়, এগুলো থাকে হইতেছে আমাদের ইন্টেস্টাইনস বা বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় হইতেছে আমাদের সিক্রেশনস হয়, হ্যাঁ, মিউকাস ক্ষরণ হয় যেসব জায়গায়। তো উদাহরণে দেখতে পারি যে স্কোয়ামাস সেলের উদাহরণ কি, তোমার হইতেছে যে বৃক্ক বা কিডনি, কিডনির হচ্ছে বোমেন্স ক্যাপসুল, হ্যাঁ, কিডনির বোমেন্স ক্যাপসুলে হইতেছে তোমার ব্লাড এসে তোমার হইতেছে ফিল্টার্ড আউট হয়ে যায়, ঠিক আছে, এর জন্য এখানে হইতেছে অনেক পাতলা লেয়ার লাগে। এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এ হচ্ছে ছাঁকনির কাজ করে বা ফিল্টার হিসেবে কাজ করে। দেন হইতেছে কিউবয়েডাল। কিউবয়েডালের মধ্যে হইতেছে কি, কিডনির কালেক্টিং টিউবুলস হইতেছে আমাদের কিউবয়েডাল, রাইট। আর হইতেছে যেটা বলছি কলামনারের ক্ষেত্রে কি, এটা হইতেছে ইন্টেস্টাইন বা অন্ত্র, হ্যাঁ, আমাদের ইন্টেস্টাইনে হইতেছে তোমার কলামনার সেলস থাকে, হ্যাঁ। কলামনার সেলস কেন, কলামনার টিস্যু কেন থাকে, কারণ হইতেছে তোমার ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে অনেক প্রেসার যায়, তোমার হইতেছে খাদ্য বারবার পেরিস্টালসিস করে খাদ্য হইতেছে পাস করতে হয় ইন্টেস্টাইন থেকে আলটিমেটলি বিভিন্ন জায়গায়। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিক্রেশনস হয়, এর জন্য এটা হইতেছে তোমার কলামনার। আরেকটা জিনিস আছে যে যে কোনো টিস্যুর সবচেয়ে নিচে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, যেটার উপর দিয়ে আমাদের টিস্যুটা গঠিত হয়। তো এই বেসমেন্ট মেমব্রেন উপর ভিত্তি করে তোমার হইতেছে আবার তিন ধরনের আছে, সাধারণ বা সিম্পলিফাইড, দেন হচ্ছে স্ট্র্যাটিফাইড, এন্ড দেন হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। ওকে, সাধারণটা হইতেছে তোমার কি, এটার ছবি দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটার ছবি মোস্ট প্রবাবলি বাদ গেছে, আমি তোমাদের বুঝাই বলি। সাধারণটা হইতেছে যেখানে হচ্ছে সেলস হইতেছে তোমার ইউনিলেয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাধারণ টিস্যু। এগুলো হইতেছে আবার কোথায় পাওয়া যায়, বোমেন্স ক্যাপসুলে। দেন হইতেছে আমাদের স্কিনের মতো জায়গায়, এখানে মেইনলি কি থাকে, তোমার হইতেছে সেলস একটা লেয়ারই থাকে, বাট এক একটার সাইজ হইতেছে এক এক রকম থাকে। এটাকে আমরা কি বলি, সরি, সিউডো স্ট্র্যাটিফাইড ক্ষেত্রে আমরা এটা বলি যে এরা হইতেছে তোমার সিউডো স্ট্র্যাটিফাইড। এদের দেখে মনে হয় যে এরা অনেকগুলো লেয়ারে আছে, বাট আলটিমেটলি সেলস হইতেছে তোমার একটা লেয়ারেই হচ্ছে বিন্যস্ত থাকে। এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো হচ্ছে আমাদের যে শ্বাসনালী বা হইতেছে ট্র্যাকিয়াতে আমাদের হচ্ছে এটা পাওয়া যায়। আর স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে কি, স্ট্র্যাটিফাইড হচ্ছে একাধিক লেয়ার বিশিষ্ট যেসব আমাদের টিস্যু আছে, হ্যাঁ। স্ট্র্যাটিফাইড হচ্ছে আমাদের স্কিনসে থাকে, ঠিক আছে। এগুলো হইতেছে তোমার বিভিন্ন লেয়ার্স এর উপর গঠিত, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেনের উপর অনেকগুলো লেয়ার্স থাকে, তখন আমরা বুঝি যে এগুলো হচ্ছে স্ট্র্যাটিফাইড। আচ্ছা, তাছাড়াও তোমার হইতেছে এদের কিছু স্পেশাল ফর্ম আছে, যেরকম হচ্ছে সিলিয়া যুক্ত, হ্যাঁ। এটা কোথায় পাওয়া যায়, আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীতে পাওয়া যায়। এই সিলিয়া গুলো হচ্ছে বিভিন্ন জার্মস গুলোকে আটকায়। তারপর হইতেছে যে চলাচলের জন্য তোমার ফ্ল্যাজেলা যুক্ত থাকতে পারে এইসব টিস্যুতে, তখন এগুলো কোথায় পাওয়া যায়, হাইড্রার এন্ডোডার্মে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কানেকটিভ টিস্যুতে আসতে পারি। হ্যাঁ, কানেকটিভ টিস্যু কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে কি কি আছে, তোমার হচ্ছে ফাইব্রাস, স্কেলেটাল, আর হচ্ছে লিকুইড ফর্ম, ঠিক আছে। এই তিন ধরনের কানেকটিভ টিস্যু আছে আমাদের। ফাইব্রাস বলতে কি, ফাইব্রাস বলতে কি বুঝি আমরা, ফাইব্রাস বলতে হচ্ছে অনেকগুলা ফাইবার্স বা হইতেছে অনেক সুতা টাইপ জিনিসপত্র, এগুলো হইতেছে কি বিভিন্ন তোমার সাপোর্টিভ কাজে হচ্ছে আমাদের লাগে। যেরকম হচ্ছে আমাদের টেন্ডনস এন্ড লিগামেন্টস, এরা কি করে, একটা বোনের সাথে আরেকটা বোন যাতে ঠিক মতো লেগে থাকে, বা বোনস এর সাথে যাতে মাসেলস ঠিক মতো অ্যাটাচ থাকে, তখন হইতেছে আমাদের ফাইব্রাস কানেকটিভ টিস্যু কাজ করে। এগুলোর উদাহরণ এক্সাম্পলস গুলো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কি আছে, স্কেলেটাল টিস্যু, হ্যাঁ। স্কেলেটাল টিস্যুর মধ্যে কি কি আছে, তোমার হইতেছে কোমল অস্থি আর হচ্ছে অস্থি, মানে হচ্ছে কার্টিলেজ এন্ড বোনস। কার্টিলেজ কি আর বোনস কি আমরা জানি যে আমাদের নাকের যে, আমাদের কানের যে স্ট্রাকচার, এটা হচ্ছে এক ধরনের কার্টিলেজ। এটা কি, এটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল এক ধরনের কানেকটিভ টিস্যু। আর বোনস কি, আমাদের যে হাড্ডি যেগুলো আছে সেগুলোই হচ্ছে বোনস, ঠিক আছে। ওকে, দেন হইতেছে তরল আছে কি, লসিকা বা লিম্ফ আর হচ্ছে ব্লাড, এগুলো তো আমরা বুঝি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হইতেছে তোমার আমাদের যে তিন ধরনের মাসেলস আছে সেগুলার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। তো আমরা বুঝতে পারি যে নাম দেখে বুঝতে পারি মাসেলস হচ্ছে মেইনলি তিন ধরনের, একটা হচ্ছে ভলেন্টারি আর একটা ইনভলেন্টারি, ঠিক আছে। ভলেন্টারি কি, যে মাসেলস গুলো আমরা নিজের ইচ্ছা নড়াইতে পারি, হ্যাঁ, যেরকম আমাদের কোনো কিছু উঠাইলে আমার বাইসেপস কাজ করবে, ঠিক আছে। এরকম তোমার বিভিন্ন মাসেলস যেগুলো আমরা নিজের ইচ্ছা নড়াইতে পারি,
সেগুলোকে আমরা কি বলি? ভলেন্টারি মাসেলস। আচ্ছা, ইনভলেন্টারি মাসেলস বলতে কি? যেসব মাসেলস হচ্ছে আমরা নিজের ইচ্ছা নড়াতে পারি না, এরকম মাসেলস কি হইতে পারে তোমরা একটু কমেন্টসে জানাও। হুম মেইনলি হইতেছে তোমার আমাদের যে নাড়ি ভুঁড়ি আছে, হ্যাঁ, খাবার তো নাড়ি ভুঁড়ি থেকে তোমার পেট থেকে নাড়ি ভুঁড়িতে যাচ্ছে, আলটিমেটলি তোমার হয় ব্লাডে ছড়ায় যাচ্ছে নিউট্রিয়েন্টস গুলো, অথবা হচ্ছে এক্সক্রিট আউট হচ্ছে। এই যে খাবারটা যেভাবে প্রসেস হইতেছে, নড়াচ্ছে, এটা কিন্তু তোমার আমাদের ইন্টেস্টাইনে মাসেলস আছে, স্মুথ মাসেলস বা ইনভলেন্টারি মাসেলস, সেগুলোর সাহায্যে এগুলো হচ্ছে। তাহলে আমাদের দুই ধরনের মাসেলস কি? ভলেন্টারি আর ইনভলেন্টারি। তাছাড়া আরেক ধরনের মাসেল আছে যেটাকে আমরা হচ্ছে কার্ডিয়াক মাসেলস বলি। কার্ডিয়াক মাসেলস কি? আমাদের হার্টের মাসেল। এটা হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ ইনভলেন্টারি মাসেল। ইনভলেন্টারি কেন? কারণ হার্টের মাসেল উপর কিন্তু আমাদের কারো কন্ট্রোল নাই। বাট এটাকে ইনভলেন্টারিতে না রেখে কেন আমরা আলাদা নামকরণ করছি? কারণ দেখো, এটা স্ট্রাকচার কিন্তু অনেক ডিফারেন্ট ইনভলেন্টারি থেকে। এখন আসো তিনটার কি কি ডিফারেন্স আছে সেগুলো আমরা দেখি। যেরকম তোমার ভলেন্টারি মাসেলস হচ্ছে অনেকগুলা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, কিন্তু ইনভলেন্টারি মাসেলস হচ্ছে একটা নিউক্লিয়াসই থাকে। আর কার্ডিয়াক মাসেলসে মেইনলি একটা অথবা একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের একটা ডিফারেন্স। দেন তোমার হইতেছে এটা শেপটা দেখছো, এটা হচ্ছে স্পিন্ডেল শেপ, ঠিক আছে, বাট হইতেছে তোমার এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল শেপ ভলেন্টারি মাসেলস। আর কার্ডিয়াক মাসেলস হইতেছে কি? তোমার এরাও লঙ্গিটিউডিনাল শেপ, বাট এদের হচ্ছে ব্রাঞ্চিং থাকে। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা ডিফারেন্সের চার্টে চলে যাই। আমরা ইউজুয়ালি এইসব ডিফারেন্স পড়লে এরকম ছবি দেখে পড়ার চেষ্টা করব, তাহলে হইতেছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। ফার্স্ট আমরা দেখছি যে কাকে কি বলে, ভলেন্টারি মাসেলস, আর এগুলো হচ্ছে ইনভলেন্টারি। দেন হচ্ছে কার শেপ কিরকম, এগুলো আমরা বলেছি। তারপর নিউক্লিয়াস কার কত থাকে, কারদের মধ্যে ব্রাঞ্চিং আছে, ব্রাঞ্চিং খালি আছে হচ্ছে আমাদের হার্টের মাসেলস এর মধ্যে। হ্যাঁ, হার্টের মাসেলস অবভিয়াসলি একটু স্পেশাল হবে আমাদের, ঠিক আছে, এটা আমরা সবাই বুঝতে পারি। দেন হচ্ছে তোমার এগুলো আমরা দেখে নিব, মেইনলি হচ্ছে এগুলাই, কোনটার কাজ কি এগুলো আমরা বুঝতেই পারতেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি আমাদের হইতেছে নিউরাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম। এখানে কি থাকে? নার্ভাস সিস্টেমে কি থাকে? আমাদের নিউরনস থাকে, ঠিক আছে। নিউরনসের মধ্যে কি কি থাকে? তিনটা পার্ট থাকে, হ্যাঁ, একটা হচ্ছে সেল বডি, একটা ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে। নিউরনস এগুলো আমরা দেখে নিব যে ক্লাসিফিকেশন। এখন হইতেছে তোমার এমসিকিউ সলভ করবা তোমরা, যেরকম হাইড্রার এন্ডোডার্মে কোন আবরণী টিস্যু থাকে? কোন ধরনের আবরণী কভারিং টিস্যু থাকে হাইড্রার এন্ডোডার্মে? সেটা হইতেছে তোমার কি? ফ্ল্যাজেলা যুক্ত, হ্যাঁ, ফ্ল্যাজেলেটেড আবরণী টিস্যু থাকে, ঠিক আছে। তারপর যেরকম এটাও অনেক ইম্পর্টেন্ট যে কিউবয়েডাল আবরণী টিস্যু বা কিউবয়েডাল কভারিং টিস্যু কোথায় থাকে? হ্যাঁ, কিউবয়েডাল টিস্যু কোথায় থাকে? আমাদের হইতেছে যে বৃক্কের যে সংগ্রাহী নালিকা বা কিডনির যে কালেক্টিং টিউবুলস, সেখানে হচ্ছে কিউবয়েডাল টিস্যু থাকে। এমসিকিউজ আমরা সলভ করে নিব। আচ্ছা, এই চ্যাপ্টার মোটামুটি শেষ। তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো। দেন হইতেছে আমাদের থার্ড টপিক আসছে, যেটা হচ্ছে সেল ডিভিশন বা হচ্ছে কোষ বিভাজন। সেল ডিভিশন না হলে কিন্তু আমাদের গ্রোথ হইতো না। সেল ডিভিশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সেলস কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে, এর জন্যই আমাদের মনে করো হিলিং হচ্ছে এত ইজিলি সবকিছু হইতেছে। সেল ডিভিশন কি? এটা হইতেছে তোমার মেইনলি একটা সেল থেকে হয়তো আইদার দুইটা হবে অথবা চারটা সেলস তৈরি হবে, ঠিক আছে। সেল ডিভিশন মেইনলি হায়ার লেভেলে বা হচ্ছে প্ল্যান্টস আর অ্যানিমালস এর লেভেলে দুই ধরনের আছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস, ঠিক আছে। ওকে, আর কিছু সেলস, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই কোশ্চেনটা আসার চান্স অনেক বেশি, যে সেলে কোনগুলা যে সেলস বাট হইতেছে ওরা হচ্ছে ডিভাইডেড হয় না, ঠিক আছে। এগুলা কি কি? তোমার হইতেছে অ্যানিমালস এর নার্ভ সেল, আমাদের হার্ট সেলস। এই জন্যই হার্ট হার্ট তোমার ঠিক রাখা অনেক ইম্পর্টেন্ট, যে হার্টের ক্ষতি হইলে তোমার হইতেছে অনেক রিস্কি, কারণ হইতেছে এরা হচ্ছে হার্টের যে সেলস গুলো সেগুলো হচ্ছে সেল ডিভিশন করে না। দেন হচ্ছে মাসেল সেলস। দেন হইতেছে তোমার রেড ব্লাড সেলস, হ্যাঁ, পরিণত রেড ব্লাড সেলস। এখন প্রশ্ন হতে পারে যে এরা যেহেতু ডিভাইড হয় না, তাহলে এরা কিভাবে মনে করো এতদিন আমাদের বডিতে পারসিস্ট করে বা কিভাবে রিপ্লেসড হয়? মেইনলি হইতেছে যেরকম রেড ব্লাড সেলস এর ক্ষেত্রে এরা হইতেছে তোমার আমাদের যে অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে এরা তৈরি হয়, হ্যাঁ, তৈরি হয়ে আমাদের পুরো বডিতে ছড়ায় যায়, সার্কুলেট হয়। বাট এরা কিন্তু কখনো তোমার সেল ডিভিশন করতে পারে না, ঠিক আছে। তাহলে যে আমাদের মাসেলস, হ্যাঁ, আমরা জিম করলে দেখা যায় যে আমাদের মাসেলস ফুলে যাচ্ছে, বড় হচ্ছে। এটা কিন্তু এমন না যে মাসেল সেলস ডিভিশন বাড়ছে, এটা হচ্ছে মাসেল সেলের সাইজ বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তার মানে এইসব সেলসে হইতেছে তোমার সেল ডিভিশন পসিবল না। ঠিক আছে, এগুলো রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। দেন হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে ওই যে মাইটোসিস আর মিওসিস ছাড়াও একটা লোয়ার লিভিং বিংস এর ক্ষেত্রে এক ধরনের সেল ডিভিশন হয়, যেটাকে আমরা কি বলি, অ্যামাইটোসিস। ঠিক আছে, এখানে হইতেছে কোনো ধরনের কমপ্লেক্স মেকানিজমস ছাড়াই তোমার হইতেছে সেল ডিভিশন ঘটে। যেরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার বাইনারি ফিশন ঘটে, অনেকটা ওইরকম হচ্ছে অ্যামাইটোসিস। আর এটা কাদের ক্ষেত্রে হয়? অ্যামাইটোসিস হয় হচ্ছে ইস্ট, অ্যামিবা এদের ক্ষেত্রে। ঠিক আছে। হুম আচ্ছা, এমসিকিউজ এগুলো রিলেটেডই এমসিকিউজ ইনশাল্লাহ আমরা পারবো। এখন আমরা আসি মাইটোসিস। হ্যাঁ, মাইটোসিস সেল ডিভিশন কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন সেল ডিভিশন। হ্যাঁ, এই ক্ষেত্রে হইতেছে একটা সেল থেকে দুইটা সেল হয়। সেলস তোমার হইতেছে সেলের ক্রোমোজোম নাম্বার, সাইজ, শেপ, স্ট্রাকচার সবই কিন্তু সেম থাকে। ঠিক আছে, মাইটোসিসের কিন্তু দুইটা স্টেজ আছে, এটা মানে দুইটা ফেজ আছে, এটা কিন্তু অনেকে আমরা ভুল করে ফেলি। হ্যাঁ, আমরা ভাবি যে প্রোফেজ, মেটাফেজ এগুলো হচ্ছে মাইটোসিসের স্টেজ, বাট মাইটোসিসের স্টেজ কিন্তু আসলে দুইটা, ক্যারিওকাইনেসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস কি? যেটা হচ্ছে আমাদের সেলসের যে নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোকাইনেসিস হচ্ছে আমাদের যে সাইটোপ্লাজমের ডিভিশন। হুম এখন আমরা আসি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যেই হইতেছে তোমার আমরা যে স্টেজগুলো পড়ি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। ঠিক আছে, আচ্ছা তো প্রোফেজের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের নর্মালি আছে সেল যেমন থাকার কথা সেরকমই থাকে, যে মানে এখানে হচ্ছে জাস্ট নিউক্লিয়াসের পিকচারটা তোমাদের দেখানো হচ্ছে মেইনলি। হ্যাঁ, যে তোমার ক্রোমোজোম আছে, সেন্ট্রোমিয়ার আছে, তোমার নিউক্লিওলাস আছে, সবই আছে। ঠিক আছে, এটা হইতেছে যেহেতু এটা ফার্স্ট স্টেপ, স্বাভাবিকভাবে একটা জিনিস ফার্স্টে স্টার্ট করতে হলে তোমার এফোর্ট বেশি দিতে হয়, এর জন্য এটা হচ্ছে তোমার সবচেয়ে দীর্ঘস্থায়ী বা লংগেস্ট ফেজ। ঠিক আছে, এই ফেজে ফার্স্ট হইতেছে ডিহাইড্রেশন হয়, পানি কমে যায়। পানি কমে গেলে একটা সেলের মনে করো চেঞ্জেস হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, পানি কমে যেতে যেতে আস্তে আস্তে তোমার হচ্ছে ক্রোমোজোমস গুলোও মোটা হইতে থাকে। ঠিক আছে, এই মেইন জিনিস হচ্ছে এটা, এটা জানলেই হবে যে এখানে কি ঘটতেছে। এর মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে লংগেস্ট ফেজ আর হচ্ছে ডিহাইড্রেশন বা পানি কমে যাচ্ছে। দেন হইতেছে প্রোমেটাফেজ। হ্যাঁ, প্রোমেটাফেজের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? প্রোমেটাফেজে হইতেছে তোমার স্পিন্ডল ফাইবারস তৈরি হচ্ছে। হ্যাঁ, এই স্পিন্ডল ফাইবার তৈরির ক্ষেত্রে তোমার কার রোল থাকে জানো? সেন্ট্রোসোমের। ঠিক আছে, তো স্পিন্ডল ফাইবার তৈরি হবে আর তোমার হইতেছে সেন্ট্রোমিয়ার গুলো আস্তে আস্তে মোটা হওয়া শুরু করবে, নিউক্লিয়াস আস্তে আস্তে চলে যাওয়া শুরু করবে, নিউক্লিয়ার এনভেলপও আস্তে আস্তে তোমার চলে যাওয়া শুরু করবে। এখন দেখছো আমরা এখানে স্পিন্ডল তৈরি হয়েছে, তো এখানে হইতেছে দুইটা পোল আছে স্পিন্ডলের। ঠিক আছে, দেন আসি যে মেটাফেজ। হ্যাঁ, মেটাফেজে কি হবে যে আমাদের যে ক্রোমোজোমস গুলো আছে সেগুলা মোটা হইতে থাকবে এন্ড হইতেছে সেন্টারে আসার চেষ্টা করবে, ইকুয়েটরে। স্পিন্ডলের সেন্টারে ফার্স্টে আসা শুরু করবে। ঠিক আছে, এই ক্ষেত্রেই তোমার হচ্ছে ক্রোমোজোমস গুলো হইতেছে থিকেস্ট থাকে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্রোমাটিড গুলা, ক্রোমোজোম ছোট হয়ে ক্রোমাটিড হইছে, মোটা, খাটো এন্ড স্পষ্ট থাকে। আর এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ফেজের লাস্টের দিকে এসে কি হয়, তোমার হইতেছে সেন্ট্রোমিয়ার গুলা ডিভিশন করা শুরু করে। ঠিক আছে, দেন হইতেছে আমাদের কি ফেজ আসে? অ্যানাফেজ আসে। অ্যানাফেজের ক্ষেত্রে হইতেছে কি, তোমার হইতেছে আমাদের যে ক্রোমোসোমস গুলো আছে সেন্টারে ছিল না এতক্ষণ, এরা হইতেছে আলটিমেটলি দুই সাইডে চলে যাবে। হ্যাঁ, দুই সাইডে যাওয়ার সময় এরা হচ্ছে বিভিন্ন শেপ, যেমন এই যে এগুলো হচ্ছে ভি শেপ হইতে পারে, অথবা হইতেছে তোমার এল জে শেপ হইতে পারে, টি শেপ হইতে পারে। ঠিক আছে, এগুলোর ভিত্তিতে ওদের কি কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক নাম দেওয়া হয়। ঠিক আছে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তো দুইজন ক্রোমোসোমস গুলো হচ্ছে সেম নাম্বারে। হ্যাঁ, এখানে তিনটা ক্রোমোসোম থাকলে এখানেও তিনটা ক্রোমোসোম থাকবে, দুই সাইডে চলে গেছে। হ্যাঁ, দুই সাইডে চলে যাওয়ার পর কি হবে, তোমার মাঝখান দিয়ে একটা সেল প্লেট তৈরি হবে আর দুইটা আলাদা হয়ে যাবে, দুই সাইডে একদম সেম আছে। দেখছো? তাহলে মাইটোসিসে কি হচ্ছে, একদম একটা মাদার সেলস থেকে একদম সিমিলার দুইটা ডটার সেলস তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জন্য মাইটোসিস এত ইম্পর্টেন্ট, যে একদম সেম ধরনের সেল তৈরি করতেছে। সেম ধরনের সেল না তৈরি করলে কি হবে, ক্যান্সারের চান্স বাড়বে, ইরেগুলার জিনিসপত্র হওয়া শুরু করবে, তোমার বিভিন্ন লাম্প, টিউমার এসব কিন্তু মাইটোসিস যদি ঠিক মতো না হয় তাহলে তৈরি হয়। এই জন্য এই সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, যে দেখি আমরা এগুলো পারি নাকি। নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কখন? কখন নিউক্লিয়াস কমপ্লিটলি রিমুভড হয়ে যায়? হ্যাঁ, এটা আমরা দেখছি, এটার অ্যান্সার কি হবে? নিউক্লিয়াস কমপ্লিটলি হইতেছে তোমার মেটাফেজে তোমার হচ্ছে কমপ্লিটলি তোমার চলে যাবে।
সাইটোকাইনেসিস, হ্যাঁ সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের ডিভিশন। হ্যাঁ এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন যে সাইটোকাইনেসিসের আগে কোনটা ঘটে। এখানে হইতেছে তোমার ক্যারিওকাইনেসিসের বিভিন্ন স্টেজ দিছে, লাস্ট স্টেজটা কি ছিল? টেলোফেজ। তার মানে টেলোফেজের পরই হইতেছে সাইটোপ্লাজম বিভাগ বা সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের ডিভিশন হবে। তারপর আরেকটা কোয়েশ্চেন ছিল যে সেন্ট্রোমিয়ার কখন ডিভাইড হয়। হ্যাঁ তো এই যে সেন্ট্রোমিয়ার কখন ডিভাইড হয়, সাইটোকাইনেসিস কখন শুরু হয়, কখন নিউক্লিয়াস একদম পার্মানেন্টলি রিমুভড হয়ে যায়, এগুলো কিন্তু একটু ট্রিকি, কারণ একটার পর একটা হইতে থাকে তো মাঝে মধ্যে আমরা ভুল করে ফেলি। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার কখন তোমার বিভাজন শুরু হয়? মেটাফেজের ক্ষেত্রে তোমার সেন্ট্রোমিয়ার আস্তে আস্তে ডিভিশন হওয়া স্টার্ট করে। মেটাফেজের ক্ষেত্রে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার আছে, এটা দাগাই নেই। মেটাফেজের সেন্ট্রোমিয়ার হচ্ছে ডিভিশন হওয়া স্টার্ট হয়েছে। আমাদের এইসব পিকচার রিলেটেড কোয়েশ্চেন্স একটু কমই আসে, তোমার হইতেছে ডিরেক্ট কোয়েশ্চেন্স এন্ড আনসার আছে, ঠিক আছে? এই যে কোষ বিভাজনের কোন ক্ষেত্রে পানি হ্রাস পায়, এটা হইতেছে তোমার প্রোফেজের ক্ষেত্রে। নেক্সট টপিকে চলে যাই আস্তে আস্তে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল আমাদের যে 6 নাম্বারে, যে মাইটোসিস কোথায় কোথায় দেখা যায়, ঠিক আছে? মাইটোসিস কোথায় কোথায় ঘটে, এটার অ্যান্সার হইতেছে তোমাদের বলে দিই যে মাইটোসিস মেইনলি হইতেছে উদ্ভিদের দেহ কোষে বা আমাদের বডি সেলস, মেইনলি সব সেলসই ঘটে আর কি বডি সেলস বলতে। আর প্ল্যান্টস এর ক্ষেত্রে হইতেছে জাস্ট ওদের গ্রোয়িং পার্টস। গ্রোয়িং পার্টস বলতে কি ওদের মেরিস্টেমেটিক টিস্যু, যেটা বলছিলাম ওদের লিভিং টিস্যু, ওদের স্টেমস, রুটস, ঠিক আছে, র্যাডিক্যালস, প্লিউমুলস, এগুলোতে হইতেছে ঘটে। তারপর হচ্ছে লিফের গ্রোয়িং রিজিয়নে। আন্ডারস্টুড? এখন হচ্ছে মিওসিসে আসি। মিওসিসের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে মিওসিস কেমন ডিভিশন, এটা হইতেছে তোমার রিডাকশনাল ডিভিশন, ঠিক আছে? মিওসিস হইতেছে তোমার সেলের যে কি রিডিউসড হইতেছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কি রিডিউসড হইতেছে। এটা হইতেছে যে আমাদের ক্রোমোজোমের যে সংখ্যা, আগে যদি আমাদের 46টা ক্রোমোজোম থাকে, মিওসিসে সেটা যে নতুন সেলগুলো তৈরি হবে সেখানে হচ্ছে 23 হয়ে যাবে। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু নতুন সেল ছিল 2টা, কিন্তু মিওসিসের ক্ষেত্রে কিন্তু নতুন সেল 4টা, আর 4টাতেই কি ক্রোমোজোম নাম্বার হইতেছে হাফ হয়ে গেছে। ক্রোমোজোম নাম্বার এখানে 2n দিয়ে বুঝাই আমরা, ঠিক আছে? মিওসিসের ক্ষেত্রেই একমাত্র যেখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তো এটা কোথায় ঘটবে বলতে পারবা? এটা হচ্ছে জাস্ট সেক্স সেলস যেগুলো আছে, হ্যাঁ জনন কোষ, এই ক্ষেত্রে খালি ঘটবে যে আমাদের ওভাম এন্ড স্পার্ম, এখানেই হইতেছে তোমার মিওসিস হয়ে এরা হইতেছে তোমার এন হয়ে যায়, মানে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হয়ে যায়? যাতে যখন ওদের ফার্টিলাইজেশন হয়, নিষেক হয়, নতুন একটা জেনারেশন যখন আসে, তখন ওভাম আর স্পার্ম এন আর এন মিলে যাতে আবার 2n হয়ে যায়। আর ক্রোমোজোম হচ্ছে তাইলে হইতেছে তোমার ক্রোমোজোমের যে ব্যালেন্সটা সেটা হচ্ছে রক্ষা করে, ঠিক আছে? তাহলে দেখো যে মিওসিস ঘটে কোথায়, এটা ইম্পর্টেন্ট, যে প্রিমর্ডিয়াল জার্মিনাল সেল, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের গ্যামেটস টিস্যু যেগুলো আছে, হ্যাঁ যেখান থেকে হচ্ছে আমাদের গ্যামেট সেলস তৈরি হয়, স্পার্ম আর ওভাম যেখান থেকে আসে, রিপ্রোডাক্টিভ টিস্যু সেখানে হইতেছে এগুলো দেখা যায়। প্রিমর্ডিয়াল জার্মিনাল সেলস থেকে ফার্স্টে রিডাকশনাল ডিভিশন হয়ে তোমার হইতেছে ক্রোমোজোমস হাফ হয়। তাহলে মিওসিসের ফার্স্ট স্টেজ কি? রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজন। পরের স্টেজটা কিন্তু আবার মাইটোসিসের মতোই একই, তোমার একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হবে, যে 2টা কোষ একদম একই, এটাকে আবার কি বলি? ইকুয়েশনাল ডিভিশন, ঠিক আছে? এখন এখান থেকেও তোমার এই চ্যাপ্টারে বেশি কিছু নাই, এই চ্যাপ্টার হচ্ছে মাইটোসিস আর মিওসিসের যে স্টেজগুলো আছে, হ্যাঁ মাইটোসিসের স্টেজ আছে, মিওসিসের জাস্ট একটা বেসিক আউটলাইন আছে, এদের মধ্যে ডিফারেন্সেসটা পড়বো আমরা, ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে এদের যে বইতে সিগনিফিকেন্স গুলো লেখা, মাইটোসিস ঠিক মতো না হলে ক্যান্সার হবে, মিওসিস ঠিক মতো না হলে তোমার সবকিছু বদলাই যাবে, যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যখন আসবে ওদের ক্রোমোজোম নাম্বার বদলানো মানে পুরো ডিএনএ জেনেটিক্স সব বদলাই যাওয়া। তো মিওসিসের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে। মিওসিস হচ্ছে আমাদের যে এভলিউশন, তারপর যে মিউটেশনস, তোমার এগুলো হচ্ছে কন্ট্রোল করে, ঠিক আছে, যাতে হইতেছে প্রতি জেনারেশনে সেম টাইপ অফ স্পিসিস যাতে আসে। এতে পার্থক্য আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, যে কে কোথায় পাওয়া যায়, কয়টা সেলস তৈরি হয়, এসব আমরা পড়ছি। আর নিউক্লিয়াস বিভাজন, হ্যাঁ মাইটোসিসে কিন্তু মাইটোসিসে কিন্তু নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুইটাই একবার ডিভাইড হয়, একবার ডিভাইড হয়ে তোমার 2 থেকে 2ই থাকে, হ্যাঁ সব সেম থাকে। মিওসিসের ক্ষেত্রে হইতেছে নিউক্লিয়াস 2বার ডিভাইড হয়, কিন্তু ক্রোমোজোম হইতেছে জাস্ট একবার ডিভাইড হয়। দেখছো তো মিওসিসের যে 2টা স্টেপ, মাত্র একটা স্টেপে ক্রোমোজোম ডিভাইড হয়, এই কারণে হইতেছে মিওসিসে তোমার হইতেছে যে ক্রোমোজোম নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। ক্রসিং ওভার কোথায় ঘটে? এটা তোমাদের এইচএসসি লেভেলে পড়া, জাস্ট জেনে রাখো যে ক্রসিং ওভার প্রসেসটা তোমার ঘটে হইতেছে মিওসিসে, ঠিক আছে?
ঠিক আছে, এই কোয়েশ্চেন্স গুলো আমরা সলভ করব নিজেরা। আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে জীবনীর শক্তি বা বায়ো এনার্জেটিক্স। হ্যাঁ, বায়ো এনার্জেটিক্স আমরা মেইনলি এনার্জি রিলেটেড কাজ দুইটাই হয়, ফিজিওলজি দুইটাই আছে আমাদের বডিতে, একটা হচ্ছে রেসপিরেশন আর একটা হচ্ছে ফটোসিনথেসিস। ঠিক আছে, ফটোসিনথেসিসের মাধ্যমে হইতেছে যে লিভিং ওয়ার্ল্ডে এনার্জি তৈরি হয়। ঠিক আছে, আর এই কাজটা কারা করে? প্ল্যান্টস করে, হিউম্যানসরা পসিবল না, কারণ হচ্ছে আমাদের প্লাস্টিক নাই। তাই আমরা হইতেছে তোমার ফটোসিনথেসিস প্রসেসটা, সূর্য থেকে যে পানি আর সূর্যের মাধ্যমে যে খাবার তৈরির যে প্রসেসটা, সেটা আমাদের পসিবল না করা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মেইনলি কনসেপ্ট বেসড, আর এটা হচ্ছে তোমার ব্রড কোয়েশ্চেন্স এর জন্য এগুলা থেকে কোয়েশ্চেন্স বেশি আছে, আর শর্ট কোয়েশ্চেন্স এর জন্য কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স আছে, সেগুলো হচ্ছে আমরা আলোচনা করবো এখন। আচ্ছা, তো তোমার অ্যানিমেলস বা প্ল্যান্টস লিভিং ওয়ার্ল্ডের মেইন যে আমাদের ইকোনমিতে যেরকম ইউএস ডলার হচ্ছে মেইন জিনিস, যেটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন তোমার বেচা কেনা সবকিছু করি, এরকম লিভিং ওয়ার্ল্ডে হইতেছে এটিপি হইতেছে মেইন এনার্জি কয়েন। ঠিক আছে, এটাই হইতেছে এনার্জির মেইন সোর্স বা মেইন ইউনিট হচ্ছে এনার্জি। ঠিক আছে, এনার্জির এটিপি। তো মেইন প্রসেস যে ফটোসিনথেসিস হচ্ছে এনার্জি তৈরি করার প্রসেসটার উপরই ফোকাস দেওয়া হয়, বা এটিপি তৈরির উপর। ঠিক আছে, তো প্ল্যান্টসে কি ঘটে? তোমার হইতেছে ফার্স্টে পানি, পানি হইতেছে কি রুটসের মাধ্যমে ওরা পানি যে শোষণ করে, ওই পানিটা সানলাইট আর ক্লোরোফিলের মাধ্যমে তোমার হইতেছে এই পানি থেকে তোমার হচ্ছে হাইড্রোজেন, ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে। তাছাড়া হইতেছে তোমার কি বিভিন্ন অনেক এনার্জি তৈরি হয়। ঠিক আছে, ফটোসিনথেসিস তোমার হইতেছে প্ল্যান্টসের অনুযায়ী, প্ল্যান্টসের ডেভেলপমেন্টাল স্টেজ অনুযায়ী তোমার হইতেছে দুই ধরনের আছে মেইনলি, তোমার C3 পাথওয়ে আর হইতেছে C4 পাথওয়ে আছে। ঠিক আছে, C3 পাথওয়েকে ক্যালভিন চক্রও বলা হয়, আর C4 পাথওয়েকে তোমার এটাকে তোমার C4 পাথওয়ে। এগুলো হইতেছে তোমার মেইনলি এগুলোর এক্সাম্পল, যে কোন প্ল্যান্টে কোনটা ঘটে সেটা হইতেছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যেসব প্ল্যান্টস হচ্ছে C4 প্ল্যান্টস, যেরকম হইতেছে তোমার ভুট্টা, আখ, মুথা ঘাস, এসব ক্ষেত্রে সুগার কেন, এগুলোর ক্ষেত্রে তোমার C3 and C4 দুইটাই হয়। হুম, আর C3 সাইকেলস কাদের হয়? যেরকম তোমার হচ্ছে আম, জাম, কাঁঠাল, জ্যাকফ্রুট, এসবের ক্ষেত্রে হইতেছে C3 সাইকেল ঘটে। আচ্ছা, ঠিক আছে, দেন আমরা চলে যাই যে তোমার হইতেছে ফটোসিনথেসিস তো হইলো প্ল্যান্টসের মধ্যে, ফটোসিনথেসিসের মাধ্যমে তোমার এনার্জি তৈরি হয়, খাদ্য তৈরি হয়। এটার পরই আসা হইতেছে কি আমাদের রেসপিরেশন। হ্যাঁ, রেসপিরেশন কি? আমাদের যে খাদ্যটা তৈরি হইলো, পুরো লিভিং ওয়ার্ল্ডে কিন্তু ছড়ায় যায়, প্ল্যান্টস থেকে যে ফুড তৈরি হয়েছে সবাই ফুড খায়। হচ্ছে এই যে ফুডটা আমরা নিছি, এই ফুডটা তোমার ভাঙতে হবে। হ্যাঁ, খাবারটা ভেঙে এটা থেকে হইতেছে এনার্জি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই এনার্জিটা নেওয়ার প্রসেসটাই হইতেছে তোমার রেসপিরেশন। হ্যাঁ, রেসপিরেশনের মাধ্যমে হইতেছে আমাদের যে ফুডটা আছে, ফুডটাকে হইতেছে তোমার অক্সিডাইজড করা হয়, অথবা হইতেছে তোমার ফুডটাকে ভেঙে এনার্জি তৈরি করা হয়। ঠিক আছে, রেসপিরেশন হইতেছে তোমার দুই ধরনের। হ্যাঁ, একটা হইতেছে সবাত বা হচ্ছে এরোবিক, আর একটা হইতেছে অবাত বা অ্যানেরোবিক। হ্যাঁ, ঠিক আছে, সবাত শ্বসন যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ঘটে, লিভিং বিংস আমাদের অ্যানিমেলিয়ার ক্ষেত্রে ঘটে, যেটা হইতেছে তোমার এরোবিক রেসপিরেশন। এক্ষেত্রে কি আমরা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিচ্ছি। হ্যাঁ, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিয়ে আমরা হইতেছে ফুডটাকে তোমার ভাঙতেছি। হুম, দেখো অক্সিজেন, গ্লুকোজ আর অক্সিজেন, হ্যাঁ, এরা হইতেছে তোমার বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে তোমার আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি তৈরি করে। ঠিক আছে, তো যারা লোয়ার লিভিং অর্গানিজমস যেরকম ইস্ট বলতে পারো, হ্যাঁ, এদের ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিতে পারে না। এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে হচ্ছে অবাত শ্বসন হবে। অবাত শ্বসনের ক্ষেত্রে কি হবে? তোমার হইতেছে অক্সিজেন ছাড়াই বিভিন্ন এনজাইমের মাধ্যমে ওরা হইতেছে ওদের খাদ্যটা, গ্লুকোজটা ভাঙবে। ঠিক আছে, তখন কি হবে? তখন কিন্তু ফলে ওরা তোমার হচ্ছে এনার্জি অনেক কম তৈরি হবে, যেহেতু ওদের অক্সিজেন নাই। হুম, খুবই কম এনার্জি তৈরি হয়েছে। ঠিক আছে, তাছাড়া এদের হইতেছে আমাদের যেমন জাস্ট কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এদের হচ্ছে পানির জায়গায় হচ্ছে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড এসব তৈরি হবে। বুঝতে পারছি? তো ঠিক আছে, যে রেসপিরেশন দুই ধরনের আছে। হুম, রেসপিরেশনের যে সাবজেক্টটা, হ্যাঁ, বা বস্তু যেগুলো ইউজ করে সেগুলো কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, হ্যাঁ, আমাদের বিভিন্ন জিনিসপত্র। ঠিক আছে, তো রেসপিরেশনের রেটটা কিন্তু যেরকম মানুষের ক্ষেত্রে আমরা নর্মালি রেসপিরেশন করতেছি, প্ল্যান্টসের ক্ষেত্রে হইতেছে স্পেসিফিক কিছু জায়গায় বেশি, যেরকম হইতেছে ওদের বর্ধিষ্ণু অঞ্চল বা গ্রোয়িং অঞ্চলে। ঠিক আছে, আর অনেক বেশি। ঠিক আছে, এগুলোই মোটামুটি। এখন তোমার হইতেছে যে এরোবিক রেসপিরেশনটা তো আমরা জানি, অ্যানারোবিক রেসপিরেশন থেকে আমাদের কি লাভ হইতে পারে? হ্যাঁ, এটার মাধ্যমে হইতেছে তোমার যেহেতু ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটা ইউজ করেই হইতেছে আমাদের যে ব্যাকটেরিয়া ফানজাই থেকে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স তৈরি করা হয়, দই, পনির, এগুলো কিন্তু তোমার এই অ্যানারোবিক রেসপিরেশন ইউজ করেই তৈরি করা হয়। হ্যাঁ,
তারপর হইতেছে ইস্ট যেটা আছে, হ্যাঁ, এর অ্যানারোবিক রেসপিরেশনে কি তৈরি হয়, তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। হ্যাঁ, এই ইস্ট ইউজ করে কিন্তু তোমার যে ডো বানানো হয় পিজার, সেগুলো কিন্তু ইস্ট ইউজ করেই করা হয়। ঠিক আছে, এটার কারণে রুটি ফুলে ওঠে। আচ্ছা, এরোবিক রেসপিরেশনস এর স্টেপস গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টেপস কি কি আছে, তোমার গ্লাইকোলাইসিস, দেন হইতেছে তোমার অ্যাসিটাইল কোয়ে সাইকেল, আর দেন হইতেছে তোমার ক্রেবস সাইকেলের মাধ্যমে তোমার হইতেছে অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার ডিরাইভ করা হবে আরো বেশি এনার্জি কয়েন্স। আলটিমেটলি তোমার হইতেছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমরা হইতেছে সব এনার্জি গুলো ডিরাইভ করে এক জায়গায় রাখতেছি। ঠিক আছে, কারণ এই গ্লাইকোলাইসিস প্রসেসটাই কিন্তু খালি সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, বাকি সব কিছু আমাদের কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ায়। এর জন্য হইতেছে বাকি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। তাহলে হইতেছে কোন স্টেজটা তোমার সাইটোপ্লাজমে হয়, গ্লাইকোলাইসিস। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের এখান থেকে মনে রাখতে হবে, এই প্রসেসগুলো নিয়ে খুব বেশি আলোচনা নাই এসএসসি লেভেলে। এখান থেকে মেনলি আমরা মনে রাখবো যে কি কি জিনিস তৈরি হচ্ছে আর কি কি ইউজড হইতেছে। ঠিক আছে, যেমন গ্লাইকোলাইসিসের ফার্স্টেই তোমার 2 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড, আর হইতেছে তোমার এনএডিএইচ আর এটিপি, চারটা, হ্যাঁ, এগুলো তৈরি হইতেছে। হ্যাঁ, এগুলোর জন্য হইতেছে আবার এনার্জি লাগে তৈরি করার জন্য, তো 2টা এটিপি খরচ হইতেছে। আলটিমেটলি নেট হইতেছে তোমার 2টা এনএডিএইচ থেকে 6টা এটিপি, আর হইতেছে 2টা এটিপি, 4টা এটিপি থেকে, যেহেতু 2টা অলরেডি ইউজ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে পাথওয়ে, এরকম সবগুলো পাথওয়েতে আলটিমেটলি তোমার এগুলো আমরা ডিরাইভ করতেছি। এন্ড মেইন যে কত অণু এটিপি তৈরি হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট, যে 38 মলিকিউলস অফ এটিপি। আর তাছাড়াও 6 মলিকিউলস অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনের যে পার্থক্যটা সেটাও আমরা দেখে নিব, যে কোনটাতে অক্সিজেন লাগে কোনটাতে অক্সিজেন লাগে না, কোথায় বেশি কার্বন ডাই। স্বাভাবিকভাবে এরোবিক রেসপিরেশনে সবকিছু বেশি হবে, এনার্জি বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি হবে, পানি উৎপাদিত হবে। ঠিক আছে, অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড হইতেছে অ্যানারোবিক রেসপিরেশনে তৈরি হয়। ঠিক আছে, আর অ্যানারোবিক রেসপিরেশন কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, যে মাইক্রো অর্গানিজমস আছে তাদের ক্ষেত্রেই মেনলি দেখা যায়। ঠিক আছে, আর এটিপি ডিফারেন্স তো দেখছো কত ডিফারেন্স, অনেক বেশি ডিফারেন্স, এখানে 38 এটিপি আর এখানে হচ্ছে 2টা এটিপি। এখানে বিভিন্ন কোয়েশ্চেন্স আছে যেগুলো হইতেছে আমরা সলভ করব। যেরকম দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ কিসে পরিণত হয়। হ্যাঁ, ঠিক আছে, এটার অ্যান্সার কি এটা তোমরা কমেন্টসে দিতে পারো। ফার্স্টে পাইরুভিক অ্যাসিড হয়, দেন কি হয়, অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলোই আমাদের পড়লে হবে। তাহলে ঠিক আছে, আমাদের এই 3টা চ্যাপ্টার থেকে বেসিক্যালি কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানছি। আজকে যেহেতু শুক্রবার ছিল সেই কারণে হয়তো আমাদের একটু স্টুডেন্ট কম। তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে বা কোনো এই চ্যাপ্টারগুলো নিয়ে কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ওকে, ঠিক আছে, আমাদের অনেকগুলো কোয়েশ্চেনেরই অ্যান্সার দিয়েছিল অনেকেই, সেগুলো আমরা মিলাই নিও তোমরা আবার। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।